vampire. সতেরো বছর বয়সী বেলা সোয়ান ফিনিক্স অ্যারিজোনা ছেড়ে ওয়াশিংটন রাজ্যের অলিম্পিক উপদ্বীপে অবস্থিত ছোট্ট একটি শহর ফোর্কসে চলে যায়, কারণ তার মা রেনে মাইনর লিগ বেসবল খেলোয়াড় ফিলের সঙ্গে পুনরায় বিবাহ করেছেন। বেলা সোয়ান এখন তার বাবা চার্লির সাথে থাকবে। চার্লি শহরের প্রধান পুলিশ। শহরটি এতটাই ছোট যে এখানে মাত্র ৩১২০ জন মানুষ বসবাস করে। বেলার বাবা ও মায়ের সম্পর্ক ছিন্ন হবার পর থেকেই বেলা ওর মায়ের সাথেই বড় হয়েছে, তাই বেলার বাবার সঙ্গে ওর সম্পর্ক তেমন একটা ভালো নয়। বেলা বহু বছর পর ওর বাবার কাছে এসেছে। বেলা অবাক হয়ে যায় যে বহু বছর আগেও ও নিজের রুম যেভাবে রেখে গিয়েছে রুমটি ঠিক সেভাবেই আছে। বেলা জানালা দিয়ে দেখতে পায় কেউ একজন এসেছে। তখন বেলা তার পুরনো বন্ধু জেইকব ব্ল্যাকের দেখা পায়, যে ফোর্কসের কাছাকাছি কোয়েলিউট ভারতীয় সংরক্ষণ এলাকায় তার বাবা বিলির সাথে থাকে। বেলা এবং জেইকব ব্ল্যাকের পাশাপাশি ওদের দুজনের বাবাও বন্ধু। জেইকব বেলাকে পেয়ে অনেক আনন্দিত হয়, কারণ জেইকব মনে মনে বেলাকে পছন্দ করে। বেলার বাবা বেলাকে এখানকার স্কুলে ভর্তি করে দেয় এবং স্কুলে যাওয়া আসার জন্য নিজের পুরনো পিকআপ ট্রাকটি দিয়ে দেয়, যেটা পেয়ে বেলা অনেক আনন্দিত হয়ে যায়। সেই পিকআপ ট্রাক নিয়ে পরের দিন সকালবেলা বেলা স্কুলে এসে পৌঁছায় এবং এর জন্য অন্য ছেলেমেয়েরা ওর দিকে একটু অন্যভাবে দেখে। স্কুলে ওর নিজেকে ফিট করতে কষ্ট হচ্ছে। ও একটু দুর্বল এবং ভীত স্বভাবের বলে ও বল খেলার সময় বলটি ভুল করে মাইক নামের একটি ছেলের মাথায় মেরে বসে, কিন্তু ছেলেটি ওর সৌন্দর্য দেখেই মুখের ভাষা হারিয়ে ফেলে। মাইককে বেলার সাথে কথা বলতে দেখে চলে আসে জেসিকা। জেসিকা মাইককে ভালোবাসে কিন্তু বলতে পারে না। সেই মুহূর্ত থেকেই জেসিকা এবং মাইক বেলার বন্ধু হয়ে যায়। ওরা খাবার টেবিলে চলে আসে এবং তখন বেলা লক্ষ্য করে দেখে যে কিছু আজব স্বভাবের ফর্সা একদল ছেলেমেয়ে স্কুলের মধ্যে ঢুকে এসেছে, যারা সবাই কালেন পরিবারের সদস্য। বেলার দুই বান্ধবী সেই ছেলে মেয়েদের সম্পর্কে বেলাকে আজব সব কথা বলে এবং এটাও বলে যে ওরা নিজেরা নিজেদের সাথেই মেলামেশা করে এবং অন্যদের সাথে মেলামেশা তো দূরেই থাক, কথাও বলে না। পরপর দুইটি কাপলদের জোড়া ভেতরে আসার পর একটি সিঙ্গেল ছেলে ঢুকে আসে, যার নাম এডওয়ার্ড কালেন। এডওয়ার্ড সব থেকে হ্যান্ডসাম। সব মেয়েরা ওর জন্য পাগল থাকলেও এডওয়ার্ড কাউকেই পাত্তা দেয় না। প্রথম দেখাতেই এডওয়ার্ডকে বেলার ভালো লেগে যায়। বেলা অপলক দৃষ্টিতে এডওয়ার্ডের দিকে তাকিয়ে থাকে, কিন্তু মনে হয় যেন এডওয়ার্ড বেলাকে দেখে রাগ করছে। বেলা ক্লাসে এসে পৌঁছালে ফ্যানের বাতাসে বেলার শরীরের গন্ধ গিয়ে এডওয়ার্ডের কাছে পৌঁছালে এডওয়ার্ড নিজের নাক চেপে ধরে। বেলার কাছে মনে হয় যেন ওর শরীর থেকে হয়তো বাজে গন্ধ বের হচ্ছে। জীববিদ্যার ক্লাসে বেলাকে এডওয়ার্ড কালেনের পাশের আসনে বসানো হয়, আর বেলা তখনও নিজের শরীরের ঘ্রাণ চেক করে নেয়। পুরো ক্লাসে এডওয়ার্ড ভয়ঙ্কর বড় চোখে বেলার দিকে তাকিয়ে থাকে, যা দেখে বেলা অনেক ভয় পেয়ে যায়। ক্লাস শেষ হবার সাথে সাথেই এডওয়ার্ড চেয়ার থেকে উঠে খুব দ্রুত চলে যায়। এমনকি বেলা ক্লাস থেকে বেরিয়ে এসে দেখতে পায় যে এডওয়ার্ড নিজের ক্লাস পরিবর্তন করার জন্য অনুরোধ জানাচ্ছে, কিন্তু এমনটা সম্ভব না হওয়ায় এডওয়ার্ড বলে বসে যে তার মানে আমাকেই এই সব সহ্য করতে হবে। বেলার মন ভেঙে যায় এবং ওর কাছে অনেক খারাপ লাগে। পরের দিন বেলা সিদ্ধান্ত নেয় যে ও এডওয়ার্ডকে জিজ্ঞাসা করবে যে সমস্যা কোথায়, কিন্তু এডওয়ার্ড সেই দিন আসে না। এভাবেই দিনের পর দিন পার হতে থাকে, কিন্তু বেলা এডওয়ার্ডের দেখা পায় না। বেশ কিছুদিন যাওয়ার পর বেলা ক্লাসে এডওয়ার্ডের দেখা পায় এবং বেলা পাশে গিয়ে বসলে এডওয়ার্ড হ্যালো বলে কথা বলা শুরু করে এবং নিজের নাম বলার মাধ্যমে ওরা দুজন পরিচিত হয়। বেলা জিজ্ঞাসা করে, তুমি আসোনি কেন এ কয়দিন? তখন এডওয়ার্ড বলে,
কিছু পার্সোনাল রিজনে আমি শহরের বাইরে গিয়েছিলাম। দুজন দুজনের সাথে কথা বলতে বলতেই হিমশিম খাচ্ছিল, তবুও দুজনই দুজনের সাথে কথা বলে ভালো একটি মুহূর্ত পার করে। ক্লাস শেষ করেও ওরা বেশ কিছুক্ষণ কথা বলে, আর তখনই বেলা লক্ষ্য করে এডওয়ার্ডকে বলে যে তুমি কি লেন্স পরেছ, কারণ শেষবার তোমার চোখ কালো ছিল আর আজ গোল্ডেন ব্রাউন। এডওয়ার্ড তখন প্রশ্নটাকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। স্কুলের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেলা এডওয়ার্ডকে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকতে দেখে, আর ঠিক তখনই একটি ভ্যান এসে বেলাকে যখন ধাক্কা দেবে, তখন আজবভাবেই এডওয়ার্ড মুহূর্তের মধ্যেই 30 ফুট দূরত্ব অতিক্রম করে সেখানে এসে বেলাকে ধরে এক হাতে ভ্যানটিকে ঠেকিয়ে ফেলে। ভ্যানটি বেঁকে যায়, যা দেখে বেলা অনেক ভয় পেয়ে যায় এবং চিন্তায়ও পড়ে যায়। এডওয়ার্ড মুহূর্তেই সেখান থেকে বেরিয়ে গেলে সবাই এসে বেলাকে ঘিরে ধরে এবং ওকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলার বাবা খুব দ্রুত হাসপাতালে এসে পৌঁছায় এবং জানতে পারে যে বেলা ঠিক আছে। এডওয়ার্ডের বাবা সেই হাসপাতালেরই ডাক্তার। বেলা এডওয়ার্ডের বাবা কার্লাইল কালেনকে বলেন যে আপনার ছেলে না থাকলে আমি মারা যেতাম বা গুরুতর আহত হতাম। ও কিভাবে যেন খুবই দ্রুত এসে আমাকে বাঁচিয়ে ফেলেছে। এডওয়ার্ডের বাবা কার্লাইল কালেন কথাটাকে ঘুরিয়ে বলে, তুমি ভয় পেয়ে এসব বলছো। বেসিক চেকআপের পর বেলা বাহিরে বের হয়ে দেখে যে এডওয়ার্ডের বাবা কার্লাইল কালেন এবং ফস্টার বোনের সাথেই তর্ক করছে। বেলা এডওয়ার্ডকে ডেকে জিজ্ঞাসা করে যে তুমি কি করে এত দ্রুত আমার কাছে পৌঁছালে, তুমি আমার থেকে অনেক দূরে ছিলে। কিন্তু এডওয়ার্ড বলে যে না, আমি তোমার কাছেই ছিলাম। বেলা যখন জানতে চায় তুমি না হয় আমার পাশেই ছিলে বুঝলাম, কিন্তু তুমি এক হাতে কি করে ভ্যানটাকে ঠেকালে, তখন এডওয়ার্ড বেলাকে জবাব না দিয়ে ওকে দূরে থাকার জন্য সতর্ক করে সেখান থেকে চলে যায়। রাতের বেলা ঘুমানোর চেষ্টায় বেলার ঘুম ভেঙে যায় দুঃস্বপ্ন দেখে, আর বেলা মুহূর্তের জন্য ঘরের মধ্যে এডওয়ার্ডকে দেখতে পায়। বেলার কাছে মনে হয় ও স্বপ্ন দেখছে। বেলার মাথা থেকে ওই দুর্ঘটনা কোনোভাবেই যাচ্ছে না। মাইক বেলাকে প্রমে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু বেলা বলে যে ও জ্যাকসনভিল নামের একটি জায়গায় যাবে। ওরা একটি স্কুলের ভ্রাম্যমাণ ক্লাসের জন্য এলে এডওয়ার্ড বেলাকে জিজ্ঞাসা করে যে জ্যাকসনভিলে কি কাজ, আর বেলা অবাক হয়ে যায় যে এডওয়ার্ড এই ব্যাপারে কি করে জানলো। বেলা একের পর এক প্রশ্ন করেই যায়, কিন্তু এডওয়ার্ড সব প্রশ্নই এড়িয়ে যায়। ক্লাস শেষে এডওয়ার্ড বেলাকে বলে যে আমাদের বন্ধুত্ব থাকাটা একেবারেই ঠিক না, কিন্তু বেলা জবাব দেয় যে এই কথাটা আমার জীবন বাঁচানোর আগে ভাবার দরকার ছিল। পরের দিন স্কুলে দুজন দুজনকে দূর থেকে দেখতে পায়, আর হঠাৎ করেই এডওয়ার্ড বেলার সাথে কথা বলতে চলে আসে। বেলার হাত থেকে একটি আপেল পড়ে গেলে এডওয়ার্ড বিদ্যুতের গতিতে সেটাকে কিক করে হাতে ধরে ফেলে। এডওয়ার্ড বেলাকে বলে যে তুমি বুদ্ধিমান হলে আমার থেকে তুমি দূরে থাকবে। বেলা বলে যে আমি সত্যটা জেনেই ছাড়ব। এডওয়ার্ড বলতে থাকে যদি আমি কোনো সুপার হিরো না হয়ে ভিলেন হই তবে কি হবে। বেলা একটাই কথা বলে যে কোনো ভিলেন কখনো কারো জীবন বাঁচায় না। বেলা তখন এডওয়ার্ডকে ওর সাথে সমুদ্রের পাড়ে এসে আড্ডা দিতে বলে, কিন্তু এডওয়ার্ড বলে যে আমাদের জাতি ওখানে যায় না। এই কথাটা বেলার মাথার মধ্যে বসে যায়। লা পুশ নামের সেই বিচে বেলা ওর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় সেখানে জেকব ওর বন্ধুদের সাথে এসে পৌঁছায় এবং বেলার সাথে গল্প করা শুরু করে। বেলার মন খারাপ দেখে বেলার বান্ধবী জেসিকা বলে যে বেলা এডওয়ার্ডকে আমন্ত্রণ করেছিল, কিন্তু এডওয়ার্ড আসেনি। জেকবের বন্ধুরা বলে যে কালেন পরিবারের কেউ এখানে আসে না। এই কথাটা বেলার মনে অনেক বড় একটি প্রশ্নের জন্ম দেয়। বেলা তখন জেকবের সাথে কথা বলার সময় এর জবাব জানতে চাইলে জেকব বলে যে কালেন পরিবার এবং আমাদের জাতি কয়েলিয়টদের মধ্যে বহু পুরনো শত্রুতা রয়েছে। কালেনরা আমাদের জাতিকে মেরে ফেলতো আর আমরা ওদেরকে, তাই আমাদের মধ্যে একটি শান্তি চুক্তির মাধ্যমে আমরা এলাকা ভাগ করে নিয়েছি। তাই ওরা কখনোই সংরক্ষণ এলাকায় প্রবেশ করতে পারে না। তবে তুমি ভয় পেও না, এটা শুধুমাত্রই একটা গল্প।
অন্যদিকে দুইটি ছেলে এবং একটি মেয়ে বাতাসের গতিতে এসে একটি সাধারণ লোককে মেরে ফেলে। আর এদিকে বেলা জেকবের কাছে শোনা সেই গল্পের পরিপূর্ণ সত্য জানার জন্য একটি বইয়ের দোকানের ঠিকানা খুঁজে বের করে। স্কুলে এসে বেলা মনে মনে এডওয়ার্ডকে খুঁজতে থাকে, কিন্তু জেসিকা বলে যে যেই দিন আকাশে সুন্দর রোদ ওঠে সেই দিন কালেন পরিবার বাহিরে বের হয় না। কিন্তু কেন সেটা আমরা কেউ জানি না। বেলা জানতে পারে যে ওর বান্ধবীরা প্রমের ড্রেস কেনার জন্য শহরের বাহিরে যাচ্ছে, আর একই জায়গায় সেই বইয়ের দোকানটি আছে বলে বেলা ওর বান্ধবীদের সাথে যোগ দেয়। বেলার বান্ধবীরা পোশাক কেনায় ব্যস্ত হয়ে পড়লে বেলা চলে আসে সেই বইয়ের দোকানে। বইটি কেনার পর বেলা বাহিরে তাকিয়ে দেখতে পায় যে ততক্ষণে রাত হয়ে গেছে। বেলাকে রাতের সেই অন্ধকারে নির্জনে একা পেয়ে কিছু বাজে বখাটে সন্ত্রাসরা ওকে ঘিরে ফেলে এবং ওর সাথে বাজে ব্যবহার করা শুরু করে। যখন বেলার হাতে আর কোনো রাস্তা নেই এবং ছেলেগুলো বেলাকে টাচ করা শুরু করে, তখনই রকেটের গতিতে একটি গাড়ি চালিয়ে সেখানে এসে পৌঁছায় এডওয়ার্ড। এডওয়ার্ড বেলাকে বলে গাড়িতে গিয়ে বসার জন্য। এরপরেই এডওয়ার্ড বখাটেগুলোর দিকে এমনভাবে তাকায় যে ওর তাকানোতেই সবাই ভয় পেয়ে দূরে সরে যায়। এডওয়ার্ড রাগের মাথায় গাড়ি চালাতে চালাতে বলতে থাকে যে আমার ইচ্ছে করছে আমি গিয়ে ওদের সবার মাথাগুলোকে আলাদা করে ফেলি। ওরা তোমাকে নিয়ে এতটা বাজে চিন্তাভাবনা করেছিল যা ভাবার বাহিরে। বেলা তখন বুঝতে পারে যে এডওয়ার্ড দূর থেকেই ওদের ব্রেইনের মধ্যের চিন্তা ভাবনাগুলো পড়তে পারছে। বেলা তখন অবাক হয়ে যায়। বেলাকে লেট করতে দেখে বেলার বান্ধবীরা একাই খাওয়া দাওয়া করে ফেলে, আর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখতে পায় যে বেলার সাথে এডওয়ার্ড আছে। এডওয়ার্ড বেলাকে ডিনার করিয়ে নিজ দায়িত্বে ওকে বাসায় পৌঁছে দেওয়ার অনুমতি চায়, যা শুনে বেলার বান্ধবীরা অবাক হয়ে যায় এবং হেসে দেয়। এডওয়ার্ড শুধুমাত্র বেলার জন্য খাবারের অর্ডার করে এবং বেলাকে বলে যে এডওয়ার্ড একটি স্পেশাল ডায়েটে আছে। বেলা এডওয়ার্ডের কাছে সবকিছুর জবাব চায়। তখন এডওয়ার্ড বলে যে এখানে থাকা সবগুলো মানুষের ব্রেইন এডওয়ার্ড পড়তে পারছে, শুধুমাত্র বেলার ব্রেইন বাদে। এরপরেই এডওয়ার্ড বলে যে আমার নিজেকে তোমার থেকে দূরে রাখাটা অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছে। বেলা জবাব দেয় তাহলে রেখো না দূরে। বাসায় পৌঁছানোর সময় গাড়ির এসি বন্ধ করতে গিয়ে এডওয়ার্ডের হাতের স্পর্শে বেলা অনুভব করতে পারে যে এডওয়ার্ডের শরীর মৃত মানুষদের থেকেও বেশি ঠান্ডা। বেলা চিন্তায় পড়ে যায়। কিছু দূর যাওয়ার পর বেলা ওর বাবার গাড়িটাকে দেখতে পায় এবং সেখানে নেমে জানতে পারে যে বেলার বাবার এক বন্ধুকে কোনো একটি প্রাণী হত্যা করে ফেলেছে। কিন্তু এডওয়ার্ড এবং ওর বাবা জানে যে এগুলো কোনো প্রাণীর কাজ নয়, এটা সেই ব্যক্তি যাকে দুটি ছেলে এবং একটি মেয়ে এসে হত্যা করেছিল। বেলার বাবার মন খারাপ থাকায় বেলা ওর বাবাকে সান্ত্বনা দেয়। বাহিরে বের হবার পর বেলা সেই মৃতদেহটি দেখে ভয় পেয়ে যায় এবং দেখতে পায় যে লাশটি এডওয়ার্ডের পুরো পরিবারের মতোই ফর্সা, কারণ লাশের শরীর থেকে সব রক্ত শুষে বের করে নেওয়া হয়েছে। বেলা বাসায় পৌঁছে সেই বই পড়ে নিজের গবেষণা শুরু করে দেয়। ও এমন সব ভয়ানক তথ্য জানতে পারে যা ওকে অবাক করে রেখে দেয়। বেশ কিছুক্ষণ গবেষণা করার পর ও জানতে পারে যে যেহেতু এডওয়ার্ডের চোখের কালার পরিবর্তন হয়, ও রোদে বের হয় না, ও বাতাসের গতিতে যাতায়াত করতে পারে, মানুষের ব্রেইন পড়তে পারে, ওর শরীর বরফের মতো ঠান্ডা এবং বাহিরের কিছুই খায় না, তার মানে ও একটি ভ্যাম্পায়ার। পরের দিন বেলা এডওয়ার্ডের মুখোমুখি হয় এবং একটি জঙ্গলের মধ্যে এডওয়ার্ডকে বলে যে আমি জানি তুমি কি। এডওয়ার্ড তখন জিজ্ঞাসা করে তাহলে তুমি কেন আমাকে ভয় পাচ্ছ না। এডওয়ার্ড তখন বেলাকে কাঁধের মধ্যে তুলে নিয়ে বাতাসের গতিতে দৌড়ে পাহাড়ের উপরে চলে আসে এবং রোদের আলোতে দাঁড়ালে ওর শরীর ডায়মন্ডের মতো জ্বলতে থাকে। এডওয়ার্ড বেলাকে ভয় দেখানোর চেষ্টা করে আর বলে আমি সেই প্রাণী যে কিনা বহু মাইল দূর থেকেও অন্যের শরীরের ঘ্রাণ পাই। আমি বাতাসের গতিতে ছুটে বেড়াই, তুমি কখনোই আমার থেকে পালাতে পারবে না। এর সব কিছু জেনেও বেলা বলে যে আমি তোমাকে ভয় পাই না, বরং আমি তোমার সাথে বাকিটা জীবন কাটাতে চাই। এখান থেকেই শুরু হয় এডওয়ার্ড এবং বেলার ভালোবাসার চ্যাপ্টার। পরের দিন এডওয়ার্ড বেলাকে
ওর বাসা থেকে রিসিভ করে এবং দুজন একসাথে স্কুলে এসে পৌঁছায়। ওদের দুজনকে একসাথে স্কুলে পৌঁছাতে দেখে সবাই অপলক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে। স্কুল শেষে ওরা বেশির থেকে বেশি সময় পার করা শুরু করে এবং বেলা তখন জানতে পারে যে এডওয়ার্ডের কালেন পরিবারের ভ্যাম্পায়াররা অন্য সকল ভ্যাম্পায়ারদের থেকে একেবারেই আলাদা। ওরা মানুষের রক্ত না খেয়ে পশুদের রক্ত খেয়ে বেঁচে থাকে এবং ওদের পরিবারের প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা রয়েছে। এডওয়ার্ডের বাবা কার্লাইল কালেন কখনোই কাউকে ভ্যাম্পায়ার বানান না যতক্ষণ না সেই ব্যক্তির হাতে আর কোনো রাস্তা নেই বেঁচে থাকার, এবং 1918 সালে এডওয়ার্ড মারা যেতে নিলে ওকে ভ্যাম্পায়ার বানানো হয়। এরপরেই এডওয়ার্ডের মা এজমিকে ভ্যাম্পায়ার বানান কার্লাইল কালেন। বেলা আরও জানতে পারে যে শহরের মধ্যে মানুষরা পশুদের মাধ্যমে হত্যা হবার যেই ঘটনাগুলো, সেগুলো অন্য ভ্যাম্পায়ারদের কাজ। বেলা আরও জানতে পারে যে এডওয়ার্ডের বোন অ্যালিস ভবিষ্যৎ দেখতে পারে এবং ওদের প্রত্যেকের এক একটি ক্ষমতা রয়েছে। ধীরে ধীরে এডওয়ার্ড ও বেলা একে অপরের প্রেমে পড়ে পাগল হয়ে যায় এবং এডওয়ার্ড বেলাকে তার ভ্যাম্পায়ার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বেলা আসবে বলে আজ কয়েক যুগ পর এডওয়ার্ডের বাসায় রান্নাবান্না করা হচ্ছে। কার্লাইল কালেন পরিবারের প্রধান ফর্কস হাসপাতালের একজন ডাক্তার, তার স্ত্রী এজমে এবং তার দত্তক সন্তানদের মতো থাকা অ্যালিস, জ্যাসপার, এমেট ও রোজালি সবাই বেলার শরীরের গন্ধেই বুঝে যায় যে বেলা পৌঁছে গেছে। কিন্তু বেলা যখন বলে যে ওর ক্ষুধা নেই, তখন এডওয়ার্ডের বোন রোজালি অনেক ক্ষেপে যায়। পরিবারের সবাই বেলাকে সহজভাবে গ্রহণ করতে পারে না, কারণ কিছু কালেন সদস্য মনে করে যে বেলাকে তাদের গোপনীয়তা জানানো বিপজ্জনক হতে পারে। কিন্তু বেলা বলে যে আমি কখনোই কাউকে আপনাদের সম্পর্কে কিছুই বলবো না। এডওয়ার্ডের বোন অ্যালিস ওর বয়ফ্রেন্ড জ্যাসপারের সাথে এসে পৌঁছালে অ্যালিস বলে যে বেলা, তোমার শরীরের ঘ্রাণ আসলেই অনেক সুন্দর। এই সব কথাবার্তা শুনে এডওয়ার্ড বেলাকে নিজের রুমে নিয়ে যায়। বেলা অসংখ্য গ্র্যাজুয়েশন ক্যাপ দেখে বুঝতে পারে যে ওরা সবাই বছরের পর বছর ভার্সিটিতে গ্র্যাজুয়েশন করে এগুলো জমিয়েছে। এডওয়ার্ডের রুমে এসে বেলা কোনো বেড দেখতে পায় না। তখন বেলা জানতে পারে যে এডওয়ার্ড কখনোই ঘুমায় না। এডওয়ার্ড বেলাকে কাঁধে নিয়ে সেখানকার একটি গাছের উপরে ওঠা শুরু করে। উঠতে উঠতে ওরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর বেলা সেখানকার দৃশ্য দেখে একেবারেই মুগ্ধ হয়ে যায়। ওরা দুজন খুব সুন্দর একটি মুহূর্ত পার করে। ওদের সম্পর্ক আরও গভীর হয় এবং বেলা ওর মাকে এডওয়ার্ডের ব্যাপারে বলে দেয়। সেই কথা বলা অবস্থাতেই এডওয়ার্ড জানালা দিয়ে বেলার রুমে ঢুকে আসে। বেলা তখন জানতে পারে যে গত কয়েক মাস যাবৎ বেলা ঘুমালে এডওয়ার্ড এসে বেলার পাশেই বসে থাকে। প্রথমবার ওরা একে অপরকে কিস করার চেষ্টা করে, কিন্তু যখনই দুজন বেশি উন্মাদ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই এডওয়ার্ড নিজেকে বেলার থেকে দূরে সরিয়ে নেয়, কারণ এডওয়ার্ড কন্ট্রোল হারিয়ে ফেললে ও বেলাকে কামড় দিয়ে বসবে। এক পর্যায়ে এডওয়ার্ড শুয়ে থাকলে বেলা ওকে ধরেই একটি শান্তির ঘুম দেয়। পরের দিন সকালে এডওয়ার্ড চলে আসে বেলার বাবার সাথে দেখা করার জন্য এবং তার অনুমতিতে বেলাকে ঘুরতে নিয়ে যায়। এরপরেই এডওয়ার্ড বেলাকে নিয়ে ওর পরিবারের সাথে বেসবল খেলতে চলে আসে। ওরা শুধুমাত্র মেঘলা আকাশের দিন বেসবল খেলে, কারণ ওরা বলে আঘাত করলে বিদ্যুৎ চমকানোর মতো বিকট আওয়াজ হয়। ওদেরকে এরকম অসাধারণ শক্তির সাথে বেসবল খেলতে দেখে বেলার কাছে অনেক ভালো লাগে। বেশ কিছুক্ষণ গেম এনজয় করার পর অ্যালিস অনুভব করতে পারে যে অন্য এলাকার সেই ভ্রাম্যমান 3টি বাজে ভ্যাম্পায়ার এখানে আসছে। এডওয়ার্ডের পরিবারের সবাই বেলাকে সুরক্ষিত রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ভ্যাম্পায়ার 3টির নাম ছিল জেমস, ভিক্টোরিয়া এবং লরেন্ট। তারা সম্প্রতি ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ডের জন্য দায়ী, যা প্রাণীর আক্রমণ বলে মনে করা হচ্ছিল। এডওয়ার্ডের অনেক চেষ্টার পরেও একটি হালকা বাতাসের ঝোঁক বেলার শরীরের গন্ধটাকে ওদের নাকে পৌঁছে দেয়। জেমস একজন ট্র্যাকার ভ্যাম্পায়ার। বেলার গন্ধে মুগ্ধ হয়ে বেলাকে শিকার করার জন্য নেশাগ্রস্ত হয়ে ওঠে। দুই দল মারামারির পর্যায়ে চলে গেলে 3 সদস্যের দলের লরেন্ট সবাইকে থামিয়ে দেয় এবং তখনকার জন্য সেখান থেকে চলে যায়।
তবে এডওয়ার্ড এবং ওর পরিবার বুঝতে পারে যে ওরা অবশ্যই বেলাকে খুঁজে বের করে মেরে ফেলবে, কারণ বেলা ওদের সম্পর্কে জেনে গেছে। এডওয়ার্ড খুবই দ্রুত বেলাকে নিয়ে সেখান থেকে রওনা করে এবং বেলার জন্য বেলার বাবার জীবন বিপদে বলে বাসায় ঢোকার সময় এডওয়ার্ডের সাথে করা প্ল্যান অনুযায়ী দুজন একে অপরের সাথে তুমুল ঝগড়া করা শুরু করে আর সম্পর্ক ছিন্ন করার অভিনয় করে। বেলা ওর বাবাকে বলে যে আমি এই শহরে আর থাকবো না এবং এডওয়ার্ডের সাথে ব্যাগ গুছিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। ওর বাবা থামানোর জন্য চেষ্টা করলে ও নিজের বাবার সাথে খুবই বাজে ব্যবহার করে এবং ওর বাবার মন ভেঙে দেয়, কারণ ও জানে যে এমনটা না করলে ওর বাবা ওকে যেতে দেবে না। বেলা বেরিয়ে পিকআপ ট্রাকে করে রওনা দিলে পুরোটা সময় জেমস নামের ভ্যাম্পায়ারটি ওকে ফলো করতে থাকে। পথে এডওয়ার্ড এবং অ্যামেট বেলার গাড়িতে চলে আসে ওকে সুরক্ষিত রাখার জন্য। বেলা চলে আসে কার্লেন পরিবারের কাছে এবং সেখানে ওরা লরেনকে দেখতে পায়। লরেন শত্রুতা করবে না বলে এখানে এসেছে ওদেরকে এটা জানানোর জন্য যে জেমস খুবই ভয়ঙ্কর এবং খুবই চালাক একজন শিকারী ভ্যাম্পায়ার। ও যাকে টার্গেট করে তাকে খুঁজে বের করে ও মেরে ফেলবেই। কার্লেন পরিবার বেলাকে রক্ষার কোনো ধরনের ত্রুটি রাখে না। এডওয়ার্ডের বোন রোজালি এই সিদ্ধান্তের বিরুদ্ধে থাকলেও সবার চাপে পড়ে ও সবকিছু মেনে নিতে বাধ্য হয়। রোজালি বেলার পোশাক পরে বেলার গন্ধ জঙ্গলের উল্টো পথে ছড়িয়ে দেয় আর সেই গন্ধ ফলো করে ভুল পথে গিয়েও জেমস সব বুঝতে পেরে যায় এবং বেলার আসল গন্ধ পেয়ে যায়, যেহেতু ও একজন ট্র্যাকার। বেলা জ্যাসপার ও অ্যালিসের সঙ্গে অনেক দূরে একটি হোটেলে এসে লুকিয়ে পড়ে আর তখন অ্যালিস ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে বেলার ছোটবেলার একটি স্টুডিওর ছবি আর্ট করে, যেখানে বেলা ছোটবেলায় ব্যালে নাচ শিখত। জ্যাসপার ও অ্যালিস বিশেষ প্রয়োজনে বেলাকে রেখে বাইরে গেলে বেলার ফোনে ফোন করে জেমস। একটুর জন্য বেলা ওর মায়ের কণ্ঠ শুনতে পায়, কিন্তু মুহূর্তেই জেমস বলে যে তোমার মাকে আমি আটকে রেখেছি, তাকে বাঁচাতে চাইলে একা এসে দেখা করো তোমার পুরনো সেই ব্যালে স্টুডিওতে। আসলে এটা একটা ফাঁদ ছিল। বেলা ওর মাকে বাঁচানোর জন্য কাউকে কিছু না জানিয়েই একটি ট্যাক্সিতে করে ওর পুরনো ব্যালে স্টুডিওতে চলে আসে এবং তখন বেলা বুঝতে পারে যে ওর ছোটবেলার একটি ভিডিও রেকর্ড ব্যবহার করে ওর মায়ের কণ্ঠ শোনানো হয়েছে ওকে। বেলা ফাঁদে পড়ে যায় এবং পালানোর চেষ্টা করলে জেমসের হাতে গুরুতরভাবেই আহত হয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই সেখানে এডওয়ার্ড এসে পৌঁছায় এবং জেমসের সাথে মারামারি শুরু করে। এডওয়ার্ডের গতি খুবই ভালো, কিন্তু ও মারামারিতে দক্ষ নয়, তাই জেমস এডওয়ার্ডকে আঘাত করে বেলাকে আক্রমণ করে এবং তাকে ভ্যাম্পায়ারের বিষে সংক্রমিত করে। জেমস আর এডওয়ার্ডের মধ্যে তুমুল লড়াই চলে আর বেলা যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু কার্লেনরা সময় মতো সেখানে পৌঁছে যায় এবং জেমসকে হত্যা করে ফেলে। ওর মাথা কেটে সেই মাথা এবং দেহ আগুনে পুড়িয়ে দেয়া হয়। এডওয়ার্ড বেলার কবজি থেকে সেই বিষ শুষে নেয়। যদিও নিজেকে থামানোটা ওর জন্য অনেক কষ্টদায়ক ছিল, তবুও ও নিজেকে মানিয়ে নেয় এবং বেলাকে ভ্যাম্পায়ার হওয়া থেকে রক্ষা করে। এক আজব স্বপ্ন থেকে উঠে বেলা নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায়, যেখানে ওর মা ছিল। বেলার মা বেলাকে বলে যে এডওয়ার্ড এক পলকের জন্য তোমাকে রেখে এখান থেকে যায়নি। এডওয়ার্ড বলেছে কিভাবে তোমাকে ফিরিয়ে আনতে গিয়ে তুমি হোটেলের সিঁড়ি থেকে পড়ে গ্লাসে হাত পা কেটে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে তোমার। বেলার মা এই খবর বেলার বাবাকে জানিয়ে দেওয়ার জন্য বেরিয়ে গেলে এডওয়ার্ড ঘুমের ভান ছেড়ে উঠে বসে এবং বেলার পাশে এসে বসার পর বলে যে জেমস মারা গেছে, কিন্তু ভিক্টোরিয়া কোনো একদিন প্রতিশোধ নেয়ার জন্য অবশ্যই আসবে, তবে আপাতত তুমি সুরক্ষিত। এডওয়ার্ড তখন বলার চেষ্টা করে যে তুমি আমার সাথে থাকলে এই ধরনের বিপদ ঘটবেই, তাই আমাদের আলাদা হওয়া উচিত। কিন্তু এই কথা শুনেই বেলা কান্না করে দেয় আর বলে যে না, আমি কোনোভাবেই তোমাকে ছাড়া থাকতে পারবো না। সবকিছু শান্ত হবার পর এডওয়ার্ড বেলার বাসা থেকে বেলাকে নিয়ে প্রম অনুষ্ঠানে যায়। বেলার সাথে দেখা করতে আসে জেকব। জেকব বেলাকে বলে যে এডওয়ার্ডের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলার জন্য। এটা শুনেই বেলা হেসে দেয় আর তখনই এডওয়ার্ড সেখানে এসে বেলাকে নিয়ে যায়।
এবং জেকব রাগ করে চলে যায়। বেলা এডওয়ার্ডকে অনুরোধ করে ওকে ভ্যাম্পায়ারে পরিণত করতে, কিন্তু এডওয়ার্ড বেলার এই অনুরোধ প্রত্যাখ্যান করে। এর মাধ্যমে ওদের ভালোবাসার গল্পটির প্রথম বর্ষের শেষ হয়, আর ওরা প্রতিজ্ঞা করে জনম জনম একসাথে থাকার। কিন্তু ওরা নিজেরাও জানে না যে জেমসের সঙ্গী ভিক্টোরিয়া ওদের উপরে দূর থেকেই নজর রেখেছে এবং ভিক্টোরিয়ার প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করছে। 17 বছর বয়সী বেলা সোয়ান ফিনিক্স একটি দুঃস্বপ্ন দেখে যে ওর বয়স হয়ে যাচ্ছে, কিন্তু ওর ভালোবাসার মানুষ এডওয়ার্ড এখনও একই রকম রয়ে গেছে, কারণ এডওয়ার্ড একজন ভ্যাম্পায়ার। এই বাজে স্বপ্নে ঘুম ভেঙে গেলে বেলার বাবা ওকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। বেলার বাবা ওর সাথে দুষ্টামি করে যে ওর মাথায় পাকা চুল। তখন বেলা ভয় পেয়ে গেলেও পরে হেসে দেয়। বেলা স্কুলে এসে পৌঁছালে এডওয়ার্ডও এসে পৌঁছায় এবং বেলা নিজের ব্যাপারে বলে যে এখন আমি তোমার থেকে 1 বছরের বড়, কিন্তু এডওয়ার্ড বলে যে আমার বয়স 109 বছর। বেলা এটাও বলে যে কিন্তু আমি বুড়ি হয়ে গেলে কি তুমি আমাকে আর ভালোবাসবে? এডওয়ার্ড বলে অবশ্যই, এবং দুজন দুজনকে সাথে সাথেই চুমু দিয়ে বসে। বেলার জন্মদিন উপলক্ষে বেলার সাথে দেখা করতে আসে জেকব। জেকব বেলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি গিফট দেয়, যেটা বেলার বাজে স্বপ্ন দূর করবে বলে ধারণা করা হয়, এবং জেকব সেখান থেকে চলে যায়। অ্যালিস বেলাকে একটি পোশাক উপহার দেয়। অ্যালিস হচ্ছে এডওয়ার্ডের বোন, এবং সেই পোশাক পরে সন্ধ্যায় এডওয়ার্ডের বাসায় আসার জন্য বলা হয়। ক্লাসে সবাইকে একটি মুভি দেখানো হয়, যা দেখে অনেক বাচ্চারাই কেঁদে দেয়, কিন্তু বেলা ও এডওয়ার্ড নিজেদেরকে নিয়ে আলোচনায় ব্যস্ত থাকে। বেলা ভ্যাম্পায়ার হতে চাইলে এডওয়ার্ড বলে যে এমনটা করতে হলে আমাদেরকে ভলটিউরিকে জানাতে হবে। বেলা তখন জানতে পারে যে ভলটিউরি নামে ভ্যাম্পায়ারদের একটি সংগঠন আছে, যারা নিয়ম ভাঙলে ভ্যাম্পায়ারদেরকে শাস্তি দেয়। ভলটিউরি ভ্যাম্পায়ারদের সবথেকে পুরনো এবং সবথেকে শক্তিশালী পরিবার। বেলা বুঝতে পারে যে ভলটিউরি বেলার সম্পর্কে জানতে পারলে ওকে মেরে ফেলা হবে। এছাড়াও ভিক্টোরিয়া বেলার উপর প্রতিশোধের আগুনে জ্বলছে। আমি ইতিমধ্যেই তোমাদেরকে প্রথম মুভিতে দেখিয়েছি যে কিভাবে ভিক্টোরিয়ার বয়ফ্রেন্ড বেলাকে মারতে গিয়ে নিজে মৃত্যুবরণের শিকার হয়েছে। তবে এডওয়ার্ড বলে যে যা কিছুই হোক আমি তোমাকে রক্ষা করব। এডওয়ার্ডের বোন অ্যালিস বেলাকে নিয়ে পুরো পরিবারের সামনে হাজির হয়। সবাই বেলাকে গিফট দেয়, যা পেয়ে বেলা অনেক আনন্দিত হয়, কিন্তু একটি গিফট বক্স খুলতে গিয়ে বেলার হাত কেটে যায় এবং 1 ফোঁটা রক্ত ফ্লোরে পড়ার সাথে সাথেই অ্যালিসের বয়ফ্রেন্ড জ্যাসপার নিজের কন্ট্রোল হারিয়ে বেলাকে আক্রমণ করার চেষ্টা করে। এডওয়ার্ড বেলাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়, আর সবাই যখন জ্যাসপারকে ঠেকানোর জন্য ব্যস্ত, তখন বেলার হাত থেকে রক্তের বন্যা নেমে আসে। পরিস্থিতি বেসামাল হবার আগেই এডওয়ার্ডের বাবা কার্লাইল কালেন সেই রক্ত থামিয়ে পরিস্থিতি সামলে নেন এবং তিনি বেলার চিকিৎসাও করেন, যেহেতু তিনি একজন ডক্টর। বেলার কেয়ার করার সময় বেলা জানতে পারে যে ভ্যাম্পায়াররা পরকালে বিশ্বাস করে এবং মানে যে ওরা কখনোই জান্নাতে যাবে না, কারণ ওরা শয়তান। আর বেলা বুঝতে পারে যে এই একটা কারণেই বেলাকে ভ্যাম্পায়ার বানাতে চাচ্ছে না এডওয়ার্ড, কারণ এডওয়ার্ড কখনোই চায় না যে বেলা জাহান্নামী হোক। বেলা বাসায় ঢোকার আগে এডওয়ার্ডকে অনেক অনুরোধ করে ওকে ভ্যাম্পায়ার বানানোর জন্য, কিন্তু এডওয়ার্ড কোনোভাবেই এটা মানতে রাজি ছিল না। সর্বশেষ একটি চুমুর মাধ্যমে ওরা একে অপরকে বিদায় জানায়। পরের দিন বেলা স্কুলে এডওয়ার্ডকে দেখতে পায় না, কিন্তু বাসায় পৌঁছে এসে দেখে যে এডওয়ার্ড ওর জন্য দাঁড়িয়ে আছে। এডওয়ার্ড তখন বেলাকে জঙ্গলে ডেকে নেয় এবং বলে যে আমাদের পুরো পরিবার বেশ কিছু দিনের জন্য শহর ছেড়ে চলে যাচ্ছে, কারণ আমাদের আশেপাশে থাকা সবার বয়স বাড়ছে, কিন্তু আমরা দেখতে একই রকম রয়ে গেছি। এগুলো মানুষের মনে সন্দেহের জন্ম দেয়। বেলা এডওয়ার্ডের সাথে যেতে চায়, কিন্তু এডওয়ার্ড না করে দেয়। কথায় কথায় এডওয়ার্ড বলে যে তুমি আমার পরিবারের থেকেই যখন সুরক্ষিত নও, তখন আমি কি করে তোমার সাথে সম্পর্কে থাকি। এডওয়ার্ড না চাওয়া সত্ত্বেও বেলার সাথে সম্পর্ক ছিন্ন করে, যা বেলার মন ভেঙে দেয়। বেলাকে কষ্ট দিয়ে এমন সব কথা বলে এডওয়ার্ড, যা শুনে বেলা কান্না করে দেয় এবং বেলার কোনো কথা না শুনেই এডওয়ার্ড বেলার কপালে চুমু দিয়ে চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে যায়। বেলা চিৎকার করে এডওয়ার্ডের নাম ধরে ডেকে ওকে জঙ্গলের মধ্যে খুঁজে বেড়ায় এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে।
বেলার বাবা যখন বেলাকে খোঁজা নিয়ে ব্যস্ত, তখন জেকবের এক বন্ধু বেলাকে জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসে। দিনের পর দিন এবং মাসের পর মাস চলে যায়, আর বেলা স্কুল কলেজে ছেড়ে কারো সাথেই যোগাযোগ না রেখে মন খারাপ করে অনেকগুলো মাস কাটিয়ে দেয়। রাতে বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া এবং স্কুলে গিয়েও একা বসে থাকাই এখন বেলার কাজ। বেলা অ্যালিসের সাথে মেইলে যোগাযোগের জন্য একের পর এক মেইল করে যায়, কিন্তু কোনো জবাব পায় না। এসব দেখতে না পেরে বেলার বাবা বেলাকে বলে, আমি চাই তুমি হাসি খুশি থাকো, মন ভালো করো, কোথাও ঘুরে আসো। বেলা বাধ্য হয়েই ওর বান্ধবীর সাথে মুভি দেখতে গেলে সেখানে থাকা কিছু বাজে লোকদেরকে দেখে বেলার মনে পড়ে যায় যে এর আগেও কিছু সন্ত্রাসরা ওকে আক্রমণ করে বসলে এডওয়ার্ড বাতাসের গতিতে সেখানে পৌঁছে গিয়েছিল, যেটা আমি ইতিমধ্যেই তোমাদেরকে মুভির প্রথম পর্বে দেখিয়েছি। তাই বেলার মাথায় একটি বাজে আইডিয়া চলে আসে এবং সাথে সাথেই এডওয়ার্ডের একটি ছায়া বেলাকে সতর্ক করে। এরপরেও বেলা রাগ করেই সেই বাজে লোকদের সাথে কথা বলে। এডওয়ার্ডের না করার পরেও বেলা একটি বাজে ছেলের বাইকে উঠে বসে এবং কিছু দূর যাওয়ার সাথে সাথেই বেলা এডওয়ার্ডের ছায়া দেখে নিজের মন পরিবর্তন করে ফেলে এবং ওর বান্ধবীর কাছে চলে আসে। বেলার বান্ধবী বেলাকে অনেক বকাবাধ্য করে। পরের দিন বেলা ওর মন ভালো করার জন্য নিজের পিকআপ ট্রাকে করে দুইটি মাউন্টেন বাইক নিয়ে চলে আসে জেকবের কাছে। জেকব বেলাকে পেয়ে অনেক আনন্দিত হয়। দুজন মিলে গল্প করে সেই বাইক নিজেদের মতো করে মডিফাই করা শুরু করে। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায় এবং ওরা ওদের বাইক কমপ্লিট করে ফেলে। ওরা ওদের বাইক টেস্ট করার জন্য বেরিয়ে যায়। জেকব বেলাকে বাইক চালানো দেখিয়ে দেয়, তবে বেলার বাইক চালানো শুরুতেই বেলা এডওয়ার্ডকে দেখতে পায়। এভাবেই বেলা একসময় কন্ট্রোল হারিয়ে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলে। কোনো কিছুই যখন ওর মনকে শান্ত করতে পারল না, তখন বেলা স্কুলে আবারও ওর বন্ধু বান্ধবীদের সাথে যুক্ত হয় এবং সবার থেকে নিজেকে আলাদা করে রাখার জন্য সরি বলে। মাইক নামের ছেলেটি বেলার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। মাইক বেলাকে মুভি দেখার জন্য বললে বেলা ওর সাথে করে জেকবকেও নিয়ে আসে। মুভি থিয়েটারে বেলা বুঝতে পারে যে দুজনই বেলার হাত ধরার অপেক্ষায় আছে, কিন্তু বেলা কাউকেই সাড়া দেয় না। ভয়ঙ্কর মুভি দেখে মাইক অসুস্থ হয়ে পড়লে জেকব বেলাকে অনেক করে বোঝায় যে তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি কখনোই তোমার মনে কষ্ট দেব না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর তখনই সেই কথার মধ্যেই মাইক এসে বাম হাত ঠোকালে জেকব অনেক ক্ষেপে যায় এবং মাইককে মারার চেষ্টা করে। তবে বেলা ওদের দুজনকেই ঠেকিয়ে দিলে জেকব কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর থেকেই বেলা জেকবের সাথে যোগাযোগের অনেক চেষ্টা করে, কিন্তু প্রতিবারই বেলা ব্যর্থ হয়। বেলা সরাসরি জেকবের বাসায় চলে আসে এবং দেখতে পায় জেকব শরীরে ট্যাটু করে খালি গায়ে বৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছে। বেলা জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার ফোনের জবাব দিচ্ছ না, কিন্তু জেকব বলতে থাকে যে আমি আর আগের মানুষটি নেই, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তোমার সেই রক্তখোর বয়ফ্রেন্ডের কাছে। বেলা বুঝতে পারে যে এডওয়ার্ড এবং ওর পরিবার যে ভ্যাম্পায়ার, এই ব্যাপারে জেকব জেনে গেছে। বেলার কোনো কথা না শুনেই বেলাকে চলে যেতে বাধ্য করলে বেলার মন ভেঙে যায়। বেলা জঙ্গলের যেখানে এডওয়ার্ডের সাথে সময় পার করত সেখানে ও এডওয়ার্ডকে খুঁজতে আসলে সেখানে বেলা লরেন্টকে দেখতে পায়। লরেন্ট ভিক্টোরিয়ার গ্রুপের একজন সঙ্গী এবং এডওয়ার্ডের পরিবারের সাথে বেলাকে নিয়ে ওদের মধ্যকার শত্রুতা আমি আগেও তোমাদেরকে মুভির প্রথম পর্বে দেখিয়েছি। লরেন্ট বেলাকে ভয় দেখানো শুরু করে এবং বেলার থেকে তথ্য জানার চেষ্টা করে যে বেলা এখনও এডওয়ার্ডের পরিবারের সাথে যুক্ত আছে কিনা। তবে বেলা সেখানে এডওয়ার্ডের ছায়া দেখতে পায়, যেখানে এডওয়ার্ড বেলাকে যেভাবে জবাব দিতে বলে বেলা সেভাবেই কথা বলা শুরু করে, নয়তো লরেন্ট বেলাকে মেরে ফেলবে। এই জন্য বেলার মিথ্যা লরেন্ট বুঝে ফেলে এবং বেলাকে মেরে ফেলার জন্য আক্রমণ করবে। ঠিক তখনই জঙ্গলের মধ্য থেকে একদল দানব আকৃতির ভয়ঙ্কর উলফ চলে আসে। উলফগুলো লরেন্টকে আক্রমণ করে তাড়িয়ে দেয়। বেলা এসে ওর বাবাকে বলার চেষ্টা করে যে জঙ্গলের মধ্যে যেই প্রাণী মানুষের জীবন নিচ্ছে সেগুলো আসলে উলফ, কিন্তু বেলার বাবা মানতে একেবারেই রাজি ছিল না। সেদিন রাতে বেলা আবারও বাজে স্বপ্ন দেখে, কিন্তু এবার ও স্বপ্নে জেকবকেও দেখতে পায়। পরের দিন সকালবেলা
জেকবের সাথে দেখা করতে আসলে বেলা দেখতে পায় যে জেকব অনেক অসুস্থ। বেলার কাছে মনে হয় যে জেকবের নতুন বন্ধু স্যাম জেকবের সাথে এমন কিছু একটা করছে যেটা জেকব মানতে পারছে না। বেলা স্যামের টিমের সাথে তর্ক করতে গিয়ে একটি ছেলেকে চড় মেরে বসলে ছেলেটি রেগে গিয়ে চোখের পলকেই মানুষ থেকে উলফ হয়ে যায়। বেলা ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে জেকব নিজেও দৌড়ে এসে উলফ হয়ে যায় এবং বেলাকে বাঁচানোর জন্য সামনে এসে দাঁড়ায়। বেলা তখন ভয়ানক একটি লড়াই দেখতে পায় ওর চোখের সামনে। বেলাকে নিয়ে আসা হয় জেকবের বন্ধুদের আড্ডাখানায়। সেখানে বেলা দেখতে পায় যে জেকব ওর যেই বন্ধুর সাথে লড়াই করছিল সেই ছেলেটির সাথে ইতিমধ্যেই জেকব মিলে গেছে। বেলা তখন গিয়ে জেকব এবং ওর বন্ধুদের সম্পর্কে সবকিছু জানতে পারে। বেলার কাছে মনে হয় যে জঙ্গলের মধ্যে মানুষের হত্যার জন্য ওরাই দায়ী, কিন্তু জেকব বলে যে আমরা মানুষদেরকে কখনোই ক্ষতি করি না, এর জন্য শুধুমাত্র ভ্যাম্পায়াররা দায়ী। বেলা বলার চেষ্টা করে যে তুমি ভ্যাম্পায়ারদেরকে মারতে পারবে না কারণ ওরা শক্তিশালী। তখন বেলা জানতে পারে যে ইতিমধ্যেই জেকব এবং ওর বন্ধুরা লরেনকে মেরে ফেলেছে। বেলা এটাও জানতে পারে যে ভিক্টোরিয়া এই জঙ্গলের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। একদিকে বেলা একাকিত্বে ভুগছে আর অন্যদিকে ভিক্টোরিয়াকে মারার জন্য জেকব এবং ওর বন্ধুরা তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। তবে ভিক্টোরিয়া অনেক শক্তিশালী এবং চালাক, তাই ভিক্টোরিয়াকে ধরাটা এতটাও সহজ নয়। এডওয়ার্ড না করা সত্ত্বেও বেলা রাগ দেখিয়ে পাহাড়ের ওপর থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। পানির নিচে ভিক্টোরিয়াকে দেখে বেলা ভয় পেয়ে যায় এবং পাথরে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়। এডওয়ার্ডের কাছে মনে হয় যে বেলা মারা গেছে এবং ওর মন ভেঙে যায়। তবে জেকব বেলাকে শেষ মুহূর্তে টেনে তুলে বাঁচিয়ে ফেলে আর সাথে করে নিয়ে আসে ওর বাসায় পৌঁছে দেয়। বাসায় পৌঁছানোর পর বেলা ওর বাসার সামনে অ্যালিসের গাড়ি দেখতে পায়। বেলা খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কিন্তু জেকব বেলাকে ঠেকানোর চেষ্টা করে। বেলা সেই কথা না শুনেই বাসায় ঢুকে অ্যালিসকে দেখতে পায়। অ্যালিস বলে যে এডওয়ার্ড দেখতে পেয়েছে তুমি মারা গেছো। এডওয়ার্ডের মন ভেঙে পড়েছে এবং আমাকে পাঠিয়েছে সত্যটা জানার জন্য। বেলা বলে যে আমি এমনিতেই এমনটা করেছি। এরপরেই ওরা দুজন মিলে অনেক গল্প করে। সেই কথা বলার মধ্যেই জোর করে বাসার মধ্যে জেকব ঢুকে আসে এবং বেলাকে বলার চেষ্টা করে যে তুমি এডওয়ার্ডের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। বেলা জবাব দেয় যে আমার ভালোবাসা একটাই, আর সেটা হচ্ছে এডওয়ার্ড। তখনই এডওয়ার্ড বাসার নম্বরে ফোন করে বসে, কিন্তু বেলা কিছু বুঝে ওঠার আগেই ফোনটা তুলে নেয় জেকব এবং জবাব দেয় যে বেলা মারা গেছে, এখন তুইও মরে যা বলেই ফোনটা কেটে দেয় জেকব। এডওয়ার্ড মন খারাপে ফোন ভেঙে ফেলে। বেলা জিজ্ঞাসা করতে থাকে যে কে ফোন করেছিল, কিন্তু জেকবের নিশ্চুপ মুখ দেখে বেলা সব বুঝে যায়। তখন অ্যালিস এসে বলে যে এডওয়ার্ড কনফার্ম হয়েছে তুমি মারা গেছো, তাই এডওয়ার্ড সিদ্ধান্ত নিয়েছে নিজেই নিজের জীবন দিয়ে দেয়ার। বেলার সাথে সাথেই এডওয়ার্ডের জীবন বাঁচানোর জন্য অ্যালিসের সাথে রওনা দিয়ে দেয়। অন্যদিকে এডওয়ার্ড ভলচিউরিদের কাছে এসে মৃত্যুর প্রার্থনা করে, কিন্তু কোনো ভ্যাম্পায়ার দোষ না করলে তাকে মৃত্যুর শাস্তি দেওয়া হয় না। তাই এডওয়ার্ড সিদ্ধান্ত নেয় পৃথিবীর মানুষের কাছে নিজের পরিচয় তুলে ধরার, তাহলে ওকে অবশ্যই মেরে ফেলা হবে। অ্যালিস ভবিষ্যৎ দেখতে পায় যে দুপুর 12টায় এডওয়ার্ড নিজের পরিচয় তুলে ধরবে, তাই ওরা আরো দ্রুত পৌঁছানোর চেষ্টা করে। ওদের গাড়ি এক পর্যায়ে আটকা পড়ে যায় কারণ সেদিন সেই শহরে স্যান মার্কোস ডে নামে একটি অনুষ্ঠান চলছিল। বেলা গাড়ি থেকে বের হয়ে শহরের সব থেকে বড় ঘড়িটি খুঁজে বের করে অসংখ্য মানুষের ভিড় পার করে বেলা দৌড়ে সেই ঘড়ির সামনে এসে পৌঁছায় এবং সাথে সাথেই 12টা বাজলে এডওয়ার্ড সেই বিল্ডিং এর বাহিরে বেরিয়ে এসে ওর পোশাক খুলতে থাকে। একটি বাচ্চা একটুর জন্য দেখে ফেলে, কিন্তু অন্য কেউ দেখার আগেই বেলা এডওয়ার্ডকে বুকে জড়িয়ে ধরে। এডওয়ার্ড চোখ খুলে বেলাকে দেখতে পেয়ে একেবারেই আনন্দে আত্মহারা হয়ে যায়। বেলা বলে যে তুমি যদি আমাকে ভালোই না বাসো তবে কেন নিজের জীবন দেওয়ার চেষ্টা করছো? এডওয়ার্ড বলে আমি তোমাকে সুরক্ষিত রাখার জন্য মিথ্যা বলেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। আর দুজন তখন দুজনকে চুমু দিয়ে বসে। ওরা চলে যেতে চায়, কিন্তু সেখানে চলে আসে ভলচিউরি সংগঠনের অনুসারীরা এবং আরোর আদেশে এডওয়ার্ড, বেলা এবং অ্যালিসকে ডেকে নেওয়া হয় ভেতরে।
ভেতরে পৌঁছানোর পর আরও এডওয়ার্ডের হাত ধরার মাধ্যমে বুঝতে পারে যে এডওয়ার্ড বেলার জন্য একেবারেই পাগল। আরও হচ্ছে ভলচিউরি সংগঠনের প্রধান এবং এটা আরোর সুপার ক্ষমতা যে ও কারো হাত ধরলে তার ব্রেইনের সবকিছু জানতে পারে এবং দেখতে পায়। আরও এটাও জানতে পারে যে এডওয়ার্ড মানুষের ব্রেইন পড়তে পারে, কিন্তু এডওয়ার্ড বেলার ব্রেইনে কি চলছে তা পড়তে পারে না। আরও তখন চেষ্টা করে বেলার ব্রেইন পড়ার, কিন্তু বেলার হাত ধরার পর আরও নিজেও বেলার ব্রেইন পড়তে পারে না, যেটা আরোর ইন্টারেস্ট অনেক ঘুরে বাড়িয়ে দেয়। আরও তখন দেখতে চায় যে বেলা কি যে কোনো ভ্যাম্পায়ারদের ক্ষমতা অকেজো করতে পারে কিনা। তাই জেইন নামের একটি ভ্যাম্পায়ার মেয়েকে দিয়ে বেলাকে আক্রমণ করতে বলা হয়। এডওয়ার্ড ঠেকাতে আসলে এডওয়ার্ড সেই মেয়ের ক্ষমতার কাছে যন্ত্রণায় ছটফট শুরু করে। জেইন নামের মেয়েটি শুধুমাত্র কারো দিকে তাকিয়েই তার জীবন নিয়ে নিতে সক্ষম ছিল। এডওয়ার্ডকে যন্ত্রণায় ছটফট করতে দেখে বেলা চিৎকার করে থামতে বলে এবং এডওয়ার্ডকে ছেড়ে ওকে শাস্তি দিতে বলে, কিন্তু জেইনের আক্রমণে বেলার কিছুই হয় না, যা দেখে আরও অনেক বেশি অবাক হয়ে যায়। যেহেতু বেলা ভ্যাম্পায়ারদের সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছে এবং ওর উপরে ভ্যাম্পায়ারদের জাদু কাজ করে না, তাই বেলাকে মেরে ফেলার আদেশ দেয়া হয়। সাথে সাথেই বেলাকে বাঁচানোর জন্য সেখানে থাকা এক ভ্যাম্পায়ারের সাথে এডওয়ার্ড তুমুল লড়াই শুরু করে। ওরা বাতাসের থেকেও দ্রুত ছিল, কিন্তু এডওয়ার্ডের ক্ষমতা কম ছিল। এডওয়ার্ড একের পর এক চেষ্টা করতেই থাকে, কিন্তু প্রতিবারই ও আহত হয়। যখন এডওয়ার্ডকে একেবারে মেরে ফেলা হবে তখন বেলা চিৎকার করে বলে যে আমাকে মেরে ফেলো, কিন্তু এডওয়ার্ডকে ছেড়ে দাও। একটা ভ্যাম্পায়ারকে বাঁচানোর জন্য একটি মানুষ তার জীবন দিতেও প্রস্তুত, এই বিষয়টা আরোর কাছে অনেক ভালো লাগে। আরও নিজের হাতে বেলাকে কামড় দিয়ে মেরে ফেলতে চায়। ঠিক তখনই অ্যালিস বলে যে আমি ভবিষ্যৎ দেখতে পেয়েছি যে বেলা আমাদের মতোই ভ্যাম্পায়ার হবে। আরও তখন সেটা জানার জন্য অ্যালিসের হাত ধরে এবং অ্যালিসের দেখা সেই ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে এডওয়ার্ড এবং বেলা দুজন ভ্যাম্পায়ার রূপে জঙ্গলে দৌড়ে বেড়াচ্ছে। তাই বেলার ভবিষ্যৎ সম্পর্কে জানার পর বেলাকে এবং এডওয়ার্ডকে ছেড়ে দেয়া হয় আর ওদের দুজনকে আদেশ করা হয় বেলাকে ভ্যাম্পায়ার বানানোর প্রস্তুতি নেয়ার, আর এর মাধ্যমেই ওরা সেখান থেকে জীবিত বেরিয়ে আসে। বেলা এডওয়ার্ডের পরিবারের সবার কাছে অনুমতি চায় ওকে ভ্যাম্পায়ার বানানোর জন্য। সবাই কম বেশি বেলাকে সাপোর্ট করে এবং নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবে মেনে নেয়। শুধুমাত্র রোজালি এবং এডওয়ার্ড এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে বেলার গ্র্যাজুয়েশনের পর বেলাকে ভ্যাম্পায়ার বানানো হবে। বেলা এবং এডওয়ার্ডের গাড়ির সামনে চলে আসে জেকব। এডওয়ার্ড জেকবকে ধন্যবাদ জানায় সমুদ্র থেকে বেলার জীবন বাঁচানোর জন্য। তখন জেকব বলে যে যদি এডওয়ার্ড বা ওর পরিবারের কেউ বেলাকে ভ্যাম্পায়ার বানায় তবে উলফদের সাথে ভ্যাম্পায়ারদের শত্রুতা শুরু হয়ে যাবে। বেলা বলে যে আমার ইচ্ছাতেই এমনটা হবে, কিন্তু জেকব বলে যে আমি এমনটা একেবারেই হতে দেব না। বেলা অনেক করে জেকবকে বোঝায়, কিন্তু জেকব মানতে রাজি না হলে জেকব এবং এডওয়ার্ডের মধ্যে লড়াই শুরু হতে নেয়, কিন্তু বেলা ওদের মাঝখানে এসে ওদেরকে থামিয়ে দেয়। তখন এডওয়ার্ড বলে যে একটা শর্তে আমি তোমাকে ভ্যাম্পায়ার বানাবো, যদি তুমি আমাকে বিয়ে করো। বেলা তখন একেবারেই অবাক হয়ে যায়। একটি ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বার থেকে বের হয়েছে আর সাথে সাথেই আকাশ কালো হয়ে বৃষ্টি নেমে আসে। সেই বৃষ্টির মধ্যেই বাতাসের গতিতে কিছু একটা আক্রমণ করে বসে সেই ছেলেটিকে। ছেলেটি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। একের পর এক আঘাত পেয়ে ছেলেটি নিজের জীবন বাঁচানোর জন্য ছুটে পালাতে থাকে, কিন্তু কিছু একটা বাতাসের গতিতে আবারও এসে ছেলেটির হাতে কামড় দিয়ে বসে আর ছেলেটি যন্ত্রণায় লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে। আর এই সব কোনো কিছুর খোঁজ খবর না রেখেই গভীর জঙ্গলের মধ্যে একটি ভ্যাম্পায়ার ছেলের সাথে আদর ভালোবাসায় ভেসে আছে আমাদের বেলা। ওদের ভালোবাসা এখন অনেক গভীর। পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই ওদেরকে আলাদা করার। এডওয়ার্ডের কথা হচ্ছে এডওয়ার্ডকে বেলার বিয়ে করতে হবে, আর বেলার কথা হচ্ছে ওকে ভ্যাম্পায়ারে পরিবর্তন করতে হবে। তবে আপাতত দুষ্টামি শেষের দিকে, কারণ বেলাকে বাসায় পৌঁছাতে হবে। বেলার বাবা বেলার উপর রাগ, কারণ তিনি এডওয়ার্ডের সাথে বেলার এতটা ঘনিষ্ঠতা একেবারেই মেনে নিতে পারছেন না। তার কথা হচ্ছে ছেলেটার থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করো, কিন্তু বেলার জন্য এডওয়ার্ডই বেলার সবকিছু। তাই বেলার বাবার এই ধরনের কথায় ওর কিছুই যায় আসে না।
এডওয়ার্ড এখন শুধুমাত্র বেলার জন্য স্কুলের অন্য সব ছেলে মেয়েদের সাথে মিলেমিশে চলাফেরা করার চেষ্টা করে। এমনই এক আড্ডার মধ্যেই অ্যালিস সবাইকে নিজের বাসায় একটি পার্টিতে আমন্ত্রণ জানালে বেলা বলে বসে যে হ্যাঁ, শেষবারের মতো কিছু না হলেই হয়। যেই কথাটা শুনে অ্যালিসের মন খারাপ হয়ে যায়, কারণ বেলার জন্মদিনের পার্টিতে বেলাকেই আক্রমণ করে বসেছিল অ্যালিসের বয়ফ্রেন্ড জ্যাসপার। যেই ঘটনা আমি তোমাদেরকে দ্বিতীয় মুভিতে দেখিয়েছি। বেলা স্কুল শেষে ওর বাবার কাছে চলে আসে এডওয়ার্ডের সাথে। সেখানে বেলার বাবা একটি মিসিং রিপোর্ট লিখছিল। এডওয়ার্ড এবং বেলা অনেক চিন্তিত, কারণ খুন, অপহরণ এবং হারিয়ে যাওয়া রিপোর্ট অনেক বেশি পরিমাণে হচ্ছে। যদি এমনটা চলতে থাকে তাহলে ভলচিউরি এই বিষয়ে নাক গলাবে। ভলচিউরি হচ্ছে ভাম্পায়ারদের সবথেকে পুরাতন এবং সবথেকে শক্তিশালী সংগঠন, যাদের পরিচয় আমি তোমাদেরকে দ্বিতীয় মুভিতে দিয়েছি। বেলা গ্র্যাজুয়েশনের পর ভাম্পায়ারে পরিবর্তন হতে যাচ্ছে, তাই এটাই শেষ সুযোগ ওর নিজের মায়ের সাথে একবার দেখা করে আসার। এই জন্য এডওয়ার্ড প্লেনের টিকেটের ব্যবস্থা করেছে। বেলা চলে আসে ওর মায়ের সাথে দেখা করার জন্য, এবং বেলা সাথে করে এডওয়ার্ডকেও নিয়ে এসেছে। বেলা এবং ওর মা অনেক কথা বলে এবং এক পর্যায়ে বেলার মা কান্না করে দেয়। অপরদিকে অ্যালিসের দেখা একটি ভবিষ্যৎবাণীতে অ্যালিস ভিক্টোরিয়াকে দেখতে পায়, তাই কালেন পরিবারের সবাই মিলে ভিক্টোরিয়াকে মারার জন্য ওর অপেক্ষায় বসে আছে। হঠাৎ করেই ভিক্টোরিয়া সেখানে এসে পৌঁছালে সবাই মিলে ভিক্টোরিয়াকে মারার জন্য বাতাসের গতিতে ছুটে ওর পিছু করা শুরু করে। এক পাশে উলফ আর আরেক পাশে ভ্যাম্পায়ার। দুই দল থেকেই ভিক্টোরিয়া নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে বেড়ায়। অ্যামেট একটুর জন্য ওকেই ধরেই ফেলবে, কিন্তু ভ্যাম্পায়াররা উলফদের এরিয়াতে যেতে পারবে না বলে ভিক্টোরিয়া সেদিন পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে বেলা ওর মায়ের সাথে দেখা করে ফিরে আসার পর জেকব বেলার সাথে দেখা করতে আসে এবং বেলাকে জানায় যে ভিক্টোরিয়া এসেছিল। আর তখন গিয়ে বেলা বুঝতে পারে যে এই জন্যই বেলাকে সুরক্ষিত রাখার জন্য ওর মায়ের কাছে নিয়ে গিয়েছে এডওয়ার্ড। এমনকি এই ব্যাপারে বেলাকে ও কিছুই জানায়নি। বেলা এডওয়ার্ডের উপরে রেগে যায় এবং এডওয়ার্ডের শত না করার পরেও বেলা জেকবের সাথে বেরিয়ে পড়ে। বেলাকে পেয়ে জেকবের উলফ বন্ধুরা অনেক আনন্দিত হয়ে যায়। জেকবের সাথে কথা বলার সময় বেলা খুবই ইন্টারেস্টিং তথ্য জানতে পারে যে উলফদের একটি নিয়ম আছে, যা হচ্ছে ইমপ্রিন্টিং। যদি কখনো কোনো উলফ কারো উপরে ইমপ্রিন্ট করে তাহলে সেই উলফ যতদিন বেঁচে থাকবে ততদিন সেই উলফ শুধুমাত্র সেই ইমপ্রিন্ট করা ব্যক্তির জন্যই বেঁচে থাকবে। এটাকে উলফদের সব থেকে কঠিনতম নিয়ম বলে, যাকে কোনো উলফ কখনোই ভাঙে না বা এর বিরোধ করে না। সেদিন রাতে বেলার ঘরের মধ্যে সেই ছেলেটিকে আমরা দেখতে পাবো, যে ছেলেটি মুভির শুরুতেই বৃষ্টির এক রাতে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল। ছেলেটি বেলার একটি জামা নিয়ে যায় এবং রাতের বেলা বাসায় এসে পৌঁছালে এডওয়ার্ড সেই ভ্যাম্পায়ার ছেলেটির শরীরের গন্ধের মাধ্যমে বুঝতে পারে যে অপরিচিত কেউ একজন বেলার বাসায় এসে গেছে। সেদিন রাতেই এই নিয়ে একটি মিটিং বসে এডওয়ার্ডের বাসায়, যেখানে সবাই মিলে ভাবতে থাকে যে কে এই নতুন ভ্যাম্পায়ার যে কিনা বেলার শরীরের গন্ধ কালেক্ট করার জন্য এসেছিল। বেলার সুরক্ষার জন্য এডওয়ার্ড না চাওয়া সত্ত্বেও বেলার অনুরোধে এডওয়ার্ড জেকবের সাথে মিলিত হয় এবং এই প্রথমবার ভ্যাম্পায়ার এবং উলফরা একসাথে মিলে বেলাকে দিনরাত পাহারা দেয়া শুরু করে। বেলা অর্ধেক সময় এডওয়ার্ডের সাথে থাকলে বাকি সময় জেকবের সাথে থাকে, কারণ উলফদের শরীর থেকে এক ধরনের বাজে গন্ধ আসে, যেটা বেলার শরীরের গন্ধ দূর করে দেয়। রাতে জেকব বেলাকে নিয়ে আসে উলফদের একটি আড্ডাখানায়, যেখানে জেকবের বাবা একটি পুরনো গল্প শোনায়। সেই গল্পে এক ভয়ানক ভ্যাম্পায়ারের কথা বলা হয়। যে ভ্যাম্পায়ার উলফদেরকে মারা শুরু করলে উলফরা সেই ভ্যাম্পায়ারকে মেরে ফেলে। রাগের বশে সেই ভ্যাম্পায়ারের স্ত্রী উলফদের গ্রামটি পুরো ধ্বংস করে রেখে দেয়। এরপরেই জেকবের বাবা বলে যে আমাদের পূর্বপুরুষরা অনেক কষ্টে সেই ভ্যাম্পায়ারকে মারতে সক্ষম হলেও সময়ে সময়ে আমরা আমাদের অনেক লোক হারিয়েছি। যেই গল্প শুনে বেলা চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সেই নতুন ভ্যাম্পায়ার ছেলেটি একটি ভ্যাম্পায়ারদের আর্মি তৈরি করছে, নতুন নতুন মানুষদেরকে পরিবর্তন করে নিজের সৈন্যর সংখ্যা বাড়াচ্ছে। শহরের খুন এবং হারানো সংবাদ শুনে কালেন পরিবারের সবাই চিন্তিত, কারণ নতুন ভ্যাম্পায়ারদেরকে সবাই ভয় পায়। বেলা কারণ জানতে চাইলে বেলাকে বলা হয় যে নতুন ভ্যাম্পায়াররা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না। ওরা মানুষের রক্তের জন্য এতটাই পাগল যে ওরা রক্তের জন্য নিজেরাই নিজেদের জাতিকে মেরে ফেলে। এমনকি ওদের শরীরে শক্তি অনেক বেশি থাকে,
নতুন ভাম্পায়ারদেরকে হারানো অনেকটাই অসম্ভব। এডওয়ার্ডের পরিবার বুঝতে পারে যে এর পেছনে ভলচিউরির আরোর হাত আছে, নয়তো এতদিনে নতুন ভাম্পায়ারদের দলকে থামিয়ে দিত। যেহেতু রুলস ভাঙলে শাস্তি দেয়াই হচ্ছে তাদের কাজ। সেদিন রাত বেলা খুবই আনন্দের স্বপ্নের সাথে এডওয়ার্ডের বুকে মাথা রেখে একটি শান্তির ঘুম দেয় এবং পরের দিন সকালে জেকবের সাথে যখন সময় পার করছিল তখন জেকব বেলাকে বলে যে তুমি যাকে ভালোবাসো তার হৃদয় নেই, কিন্তু আমার আছে, আমি তোমাকে আমার হৃদয়ে রেখে দেব অনেক যতনে। আর জেকব জোরপূর্বক বেলাকে চুমু দিয়ে বসে। বেলা রাগের মাথায় জেকবকে ঘুষি দিয়ে নিজের হাত ভেঙে ফেলে। বেলাকে ওর বাসায় পৌঁছে দেওয়ার সময় এডওয়ার্ড সেখানে এসে পৌঁছায় এবং জেকবের সাথে ঝগড়া করে। তখন বেলার বাবা এসে ওদেরকে শান্ত করে দেয়। এডওয়ার্ড বেলাকে নিজের বাবার কাছে নিয়ে আসলে তিনি বেলার হাতে ব্যান্ডেজ করে দেয়। বেলা তখন রোজালির সাথে কথা বলে যে কেন রোজালি চায় না বেলা ভাম্পায়ার হোক, কারণ বেলা যখন ভাম্পায়ার হওয়ার জন্য এডওয়ার্ডের পরিবারের কাছে অনুমতি চায় তখন এডওয়ার্ডের পাশাপাশি রোজালি এই সিদ্ধান্তের বিপক্ষে ছিল, যেটা আমি তোমাদেরকে মুভির দ্বিতীয় পর্বে দেখিয়েছি। তখন রোজালি নিজের অতীতের কথা শেয়ার করে যে 100 বছর আগে রোজালি খুব ভালো একটি মেয়ে ছিল, কিন্তু ও যেই লোককে ভালোবাসতো সেই লোকটি একটি বাজে লোক ছিল এবং অনেক মদ্যপান করত। রোজালি না জেনেই সেই লোকটিকে ভালোবেসে ফেলে, আর সেই লোকটি এক রাতে মদ খেয়ে তার বন্ধুদের সাথে মিলে রোজালিকে পালাক্রমে ধর্ষণ করে এবং মরার মতো অবস্থায় রোজালিকে রাস্তার পাশের নর্দমায় ফেলে রেখে চলে যায়। এবং তখন এডওয়ার্ডের বাবা রোজালির জীবন বাঁচায় এবং ওকে ভ্যাম্পায়ার বানায়। তবে রোজালি কাউকেই ছেড়ে দেয়নি, ও একে একে সবাইকে মেরে ফেলেছিল, কিন্তু আজ ও মরতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না, এমনকি ওর আর এমেটের কখনো সন্তান হবে না। এই যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা। ওদের হাতে আর কোনো অপশন ছিল না ভ্যাম্পায়ার হওয়া ছাড়া, কিন্তু বেলার হাতে এখনো অপশন আছে, মানুষ হিসেবে জীবনটাকে উপভোগ করার। সব জানার পর বেলা বুঝতে পারে যে কেন রোজালি বেলার ইচ্ছের বিরোধিতা করে। অন্যদিকে নতুন তৈরি হওয়া সেই ভ্যাম্পায়ারদের দল রক্তের ক্ষুধা মেটাতে না পেরে নিজেরাই নিজেদেরকে মেরে ফেলছে কন্ট্রোল হারিয়ে। সেই কন্ট্রোল হারা ভ্যাম্পায়ারদেরকে আদেশ দিয়ে থাকে নতুন ছেলেটি। এই সব কিছুই নজরে রেখেছে ভলচিউরির দল, যেখানে জেন নামের মেয়েটিও আছে, যে কিনা নিজের চোখের নজরেই যে কাউকে মেরে ফেলতে সক্ষম। এবং সেই মেয়েটির ক্ষমতার একটি উদাহরণ আমি তোমাদেরকে দ্বিতীয় মুভিতে দেখিয়েছি। তবে নতুন ভ্যাম্পায়ার দলের এই সবকিছু দেখেও ওরা একেবারেই চুপ ছিল, কারণ ওরা দেখতে চায় যে এই পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছায়। এদিকে বেলা এবং ওর বন্ধুরা তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং এডওয়ার্ডের বাসায় একটি পার্টিতে সবাই একত্রিত হয়। জেকব সেখানে এসে বেলাকে সরি বলে ওকে জোরপূর্বক চুমু দেওয়ার জন্য এবং ওকে ঘুষি দিতে গিয়ে বেলার হাত ভেঙে যাওয়ার জন্য। ও বেলাকে নিজের হাতে তৈরি করা একটি গিফটও দেয়। ঠিক তখনই ভবিষ্যৎ দেখতে পায় অ্যালিস। দেখতে পায় যে নতুন সেই ভ্যাম্পায়ারদের দলটি কারোর আদেশে বেলাকে মারার জন্য এই শহরে আসার প্রস্তুতি নিচ্ছে। এডওয়ার্ডের পুরো পরিবার একটি মিটিং করা শুরু করে দেয় এবং সেই আলোচনায় জেকব যোগ দেয়। সবাই মিলে তখন সিদ্ধান্ত নেয় যে এডওয়ার্ডের পরিবার এবং জেকবের উলফ গোত্র একত্রিত হয়ে সেই নতুন ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে একসাথে লড়াই করবে। ওরা আরো সিদ্ধান্ত নেয় যে যুদ্ধের আগে ওরা কিছু ট্রেনিং করবে একসাথে। পরের দিন এডওয়ার্ডের পরিবার এবং জেকবের উলফ গোত্র এক জায়গায় একত্রিত হয়, যেখানে কালিন ভ্যাম্পায়ার পরিবার থেকে জ্যাসপার উলফদেরকে নতুন ভ্যাম্পায়ারদের দুর্বলতা সম্পর্কে জানায় এবং কিভাবে ওদেরকে হারানো সম্ভব সেই ব্যাপারে জ্ঞান দেয়। ওদের ট্রেনিং শুরু হয়। জ্যাসপার কিভাবে নতুন ভ্যাম্পায়ারদের সম্পর্কে এত কিছু জানে সেটা বেলা জানতে চাইলে ও জ্যাসপারের অতীত সম্পর্কে জানতে পারে। 100 বছর আগে জ্যাসপার একজন আর্মি ছিল। একদিন জ্যাসপার কিছু মেয়েদেরকে দেখতে পায় এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করলে সেখানে থাকা মারিয়া নামের একটি মেয়ে জ্যাসপারকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। মারিয়া জ্যাসপারকে ভালোবাসার ছলনায় ফেলে ওকে ব্যবহার করা শুরু করে। নতুন নতুন ছোট বাচ্চাদেরকে ভ্যাম্পায়ার বানিয়ে মারিয়া বিভিন্ন যুদ্ধে এবং নিজের পার্সোনাল কাজে ব্যবহার করত এবং সেই নতুন ভ্যাম্পায়ারদেরকে ট্রেনিং করানোর দায়িত্ব ছিল জ্যাসপারের। এমনকি মারিয়ার প্রয়োজন শেষ হয়ে গেলে সেই বাচ্চাদেরকে মেরে ফেলাও ছিল জ্যাসপারের কাজ। জ্যাসপার তখন এসে ভালোবাসার মর্ম বুঝতে পেরেছে। যখন ও
ও অ্যালিসের দেখা পেয়েছে এবং এরপর থেকেই ও একটি ভালো জীবনযাপন শুরু করেছে। কিভাবে জ্যাসপারকে কন্ট্রোল করেছে মারিয়া, সেই অতীতের ঘটনা শোনার পর একটি বাজে স্বপ্ন দেখার মাধ্যমে বেলা বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে ভিক্টোরিয়ার হাত। ভিক্টোরিয়া বেলাকে মারার জন্য এই নতুন আর্মির জন্ম দিয়েছে এবং নিজে লুকিয়ে আছে। ঠিক তখনই আমরা দেখব যে সেই নতুন ভ্যাম্পায়ার ছেলেটির সাথে ভিক্টোরিয়া যুক্ত আছে। এটা স্বাভাবিক, কারণ কিভাবে বেলাকে মারতে গিয়ে মারা গিয়েছে ভিক্টোরিয়ার ভালোবাসার মানুষটি, সেই ঘটনা আমি ইতিমধ্যেই তোমাদেরকে মুভির প্রথম পর্বে দেখিয়েছি। যেহেতু সবাই আসছে বেলাকে মেরে ফেলার জন্য, তাই যুদ্ধের ময়দান থেকে বেলাকে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য আর ওর শরীরের গন্ধ দূর করার জন্য বেলাকে জেকবের সাথে পাঠিয়ে দেওয়া হয় জঙ্গলে ঘোরানোর জন্য। আর অ্যালিস বেলার বাবার থেকে অনুমতি নিয়ে নেয় বেলাকে আজ রাতে ওদের বাসায় রেখে দেয়ার। বেলা রাতের বেলায় এডওয়ার্ডের বাসায় এসে পৌঁছায় এবং দেখতে পায় যে শুধুমাত্র বেলার জন্য একটি বিছানার ব্যবস্থা করা হয়েছে, কারণ ভ্যাম্পায়াররা ঘুমায় না। বেলা এডওয়ার্ডের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চায়, কিন্তু এডওয়ার্ড একেবারেই না করে দেয়, কারণ এডওয়ার্ড উত্তেজিত হয়ে গেলে ও বেলাকে কামড় দিয়ে বসবে। এরপরেও বেলার অনুরোধে এডওয়ার্ড চেষ্টা করে, কিন্তু পারে না। বেশ কিছুক্ষণ কথা বলার পর এডওয়ার্ড যখন প্রপারলি বেলাকে বিয়ের জন্য জিজ্ঞাসা করে, তখন বেলা হ্যাঁ বলে দেয়। এডওয়ার্ড অনেক আনন্দিত হয়ে যায়। অন্যদিকে আমরা দেখব যে সেই নতুন ভ্যাম্পায়ার ছেলেটিকে ভালোবাসার ফাঁদে ফেলে বেলাকে মেরে ফেলার অনুমতি দিচ্ছে ভিক্টোরিয়া। ছেলেটির নাম ছিল রাইলি। রাইলি নিজেও জানে না যে ভিক্টোরিয়া শুধুমাত্র বেলাকে মেরে ফেলার জন্য রাইলিকে ব্যবহার করছে। এদিকে বেলা নিজের আঙ্গুল কেটে সেই রক্ত জঙ্গলে ছড়িয়ে দেয়, যেন পুরো জঙ্গলে ওর শরীরের গন্ধ ভেসে বেড়ায়। বেলাকে মারার জন্য নতুন ভ্যাম্পায়ারদের দল একটু একটু করে পাহাড় পর্বত আর নদী নালা পার করে এগিয়ে আসছে। আর অন্যদিকে রাত হয়ে আসায় বেলা জঙ্গলের উপরে একটি তাঁবু টাঙিয়ে ঘুমানোর চেষ্টায়, কিন্তু ওর শরীরে জ্বর চলে এসেছে। এডওয়ার্ডের শরীর ঠান্ডা, তাই বেলাকে বুকে নিয়ে ঘুম পাড়ায় জেকব এবং জেকব এডওয়ার্ডকে বলে যে বেলা মনে মনে আমাকেই ভালোবাসে। এই বিষয়টা এডওয়ার্ডকে কষ্ট দেয় এবং ও অনেক রেগে যায়। পরের দিন সকালবেলা বেলা এডওয়ার্ডকে সরি জানায় গতকাল রাতে জেকবের বুকে ঘুমানোর জন্য, কিন্তু এডওয়ার্ড বেলাকে বলে যে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সেই কথা শুনে ফেলে জেকব এবং ওর মন ভেঙে যায় আর ও চলে যায়। বেলা বুঝতে পারে যে এডওয়ার্ড ইচ্ছে করেই জেকবকে শুনিয়েছে এই কথা, তাই এডওয়ার্ডের উপরে রাগ করে বেলা জেকবকে থামানোর চেষ্টায় ওকে কিস করতে বলে। বেলা নিজের অজান্তেই এমনটা করে ফেলে। এটা এডওয়ার্ড বুঝতে পেরে যায়, কিন্তু তবুও ওর মন ভেঙে যায়। সাথে সাথেই খবর চলে আসে যে নতুন ভ্যাম্পায়ারদের দল এখানে পৌঁছে গেছে। কার্লেন পরিবারের সবাই নতুন ভ্যাম্পায়ারদের সাথে কঠিন যুদ্ধে লিপ্ত হয়, আর কিছু সময়ের মধ্যেই সেই যুদ্ধে যোগ দেয় উলফদের দল। তুমুল সেই লড়াইয়ে নতুন ভ্যাম্পায়াররা একে একে মরতে থাকে, আর পাহাড়ের উপর থেকে এডওয়ার্ড বেলাকে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জানাতে থাকে। উলফ এবং ভ্যাম্পায়ার একে অপরকে বাঁচিয়ে সুন্দর একটি যুদ্ধ করে, যেখানে অসংখ্য নতুন ভ্যাম্পায়ার মারা যায় আর কিছু ভ্যাম্পায়ার সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই রাইলি এবং ভিক্টোরিয়া বেলা ও এডওয়ার্ডের কাছে এসে পৌঁছায়। রাইলিকে এডওয়ার্ড অনেক বোঝানোর চেষ্টা করে যে ভিক্টোরিয়া শুধু তোমাকে ব্যবহার করছে, ও তোমাকে ভালোবাসে না, ওর ভালোবাসার মানুষকে আমরা মেরে ফেলেছি। কিন্তু ভিক্টোরিয়া আবারও রাইলিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। রাইলি যখন আক্রমণ করবে তখনই একটি উলফ এসে রাইলিকে আক্রমণ করে ওর হাত কেটে ফেলে। ভিক্টোরিয়ার মাথা অনেক গরম করে দেয় এডওয়ার্ড এবং ভিক্টোরিয়া আর এডওয়ার্ডের মধ্যে একটি তুমুল লড়াই শুরু হয়। কিছু সময়ের মধ্যেই সেই লড়াইতে যোগ দেয় রাইলি। তখন এডওয়ার্ডকে বাঁচানোর জন্য বেলা নিজের হাত কেটে রক্ত ছড়ায়। সেই রক্তের ঘ্রাণে রাইলি এবং ভিক্টোরিয়ার মনোযোগ সরে গেলে এডওয়ার্ড রাইলিকে আঘাত করে ফেলে দেয় আর রাইলি উলফের শিকার হয়ে যায়। এডওয়ার্ড এবং ভিক্টোরিয়া আবারও মারামারি শুরু করে এবং চোখের পলকে এডওয়ার্ড খেপে গিয়ে ভিক্টোরিয়ার গলায় কামড় দিয়ে ওর মাথাটা আলাদা করে ফেলে। ভ্যাম্পায়ারের মাথা আলাদা হলেও জীবিত হতে পারে, তাই ভিক্টোরিয়াকে পুরোপুরি মেরে ফেলার জন্য ওর শরীরে আগুন লাগিয়ে দেয়া হয়। অন্যদিকে যুদ্ধ ময়দানে একটি নতুন ভ্যাম্পায়ার জেকবকে ধরে ওর হাত ভেঙে দেয়। সেই ভ্যাম্পায়ারকে সাথে সাথেই মেরে ফেলা হয়, কিন্তু জেকব যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। ওরা বুঝতে পারে যে কিছু সময়ের মধ্যেই ভলচিউরির লোকেরা এখানে এসে পৌঁছাবে, তাই জেকবের লোকেরা জেকবকে সেইখান থেকে নিয়ে যায় আর সেখানে এসে পৌঁছায় ভলচিউরির জেইন নতুন ভ্যাম্পায়ার গ্রুপের সম্পর্কে জানতে চাইলে কার্লেন পরিবার বলে ওদের সবাইকে আমরা মেরে ফেলেছি, কিন্তু জেইন বলে যে না,
এখনো একটি বাচ্চা বেঁচে আছে। কালেন পরিবার জানায় যে মেয়েটিকে তারা দত্তক নিতে চায়, কারণ মেয়েটি অনেক ছোট এবং যা করেছে তা না বুঝেই করেছে। কিন্তু তাদের কোনো কথা না শুনেই জেইন সেই মেয়েটিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় এবং মেয়েটিকে মেরে ফেলা হয়। কার্লেন পরিবারের কারোরই কিছুই করার ছিল না, কারণ ভলচিউরির সাথে ওরা কখনোই যুদ্ধে জিততে পারবে না। সবকিছু শেষ হবার পর এডওয়ার্ডের বাবা এসে জেকবের চিকিৎসা করে, যার জন্য জেকবের বাবা এডওয়ার্ডের বাবাকে ধন্যবাদ জানায়। এরপরেই জেকব বেলার সাথে কথা বলে এবং বেলাকে বলে যে তুমি এডওয়ার্ডকে ভুলে যাও, কিন্তু বেলা বলে যে আমি ওকে একেবারেই ভুলতে পারবো না, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। পরের দিন বেলা এবং এডওয়ার্ড ওদের পছন্দের জায়গায় একটি সুন্দর বিয়ের আয়োজন প্ল্যান করছে। ওদের বিয়ের প্রোগ্রামের দায়িত্ব নিয়েছে অ্যালিস। ওরা অনেক আনন্দিত ছিল। ওরা প্রতিজ্ঞা করে যে ওরা একে অপরকে ছেড়ে কখনোই যাবে না। সুখ হোক আর দুঃখ হোক, ওরা একে অপরের পাশে থেকে সারা জীবন দুজন দুজনকে ভালোবাসবে। এই প্রতিশ্রুতির সাথে এডওয়ার্ড বেলাকে এঙ্গেজমেন্ট আংটি পরিয়ে দেয়। একটি আমন্ত্রণপত্র হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে রাগের মাথায় বৃষ্টিতে জঙ্গলে চলে যাচ্ছে জেকব। এই আমন্ত্রণ পত্রটি আর অন্য কিছু নয়, এটা বেলা এবং এডওয়ার্ডের বিয়ের আমন্ত্রণপত্র। বেলার বাবা মা অনেক আনন্দিত, আর বেলাকে পরিপূর্ণরূপে প্রস্তুত করছে এডওয়ার্ডের বোন অ্যালিস। পরিবারের সবাই মিলে বিয়ের মঞ্চ সাজাতে ব্যস্ত। বেলা বাসায় চলে আসলে রাতে বেলার থেকে এডওয়ার্ড নিজের ব্যাচেলার পার্টির জন্য অনুমতি নিতে আসে। তখন এডওয়ার্ড বলে যে আমি তোমার সাথে অনেস্ট থাকতে চাই, আর সময়ে সময়ে আমি অনেক মানুষদেরকে মেরে তাদের রক্ত খেয়েছি, কিন্তু তারা কেউ ভালো মানুষ ছিল না। আমি অনেক চেষ্টা করেও নিজেকে ঠিক রাখতে পারিনি, এই জন্য আমি নিজেও নিজেকেই অনেক দোষারোপ করেছি। বেলা একটাই কথা বলে যে তুমি যাদেরকে মেরেছ তারা কেউই ভালো মানুষ ছিল না, তাই আমি তোমাকে মোটেও খারাপ বলবো না। এডওয়ার্ডকে এসে নিয়ে যায় জ্যাসপার এবং অ্যামেট। ওরা আজকের ব্যাচেলার পার্টিতে কিছু সিংহ এবং ভাল্লুক মেরে রক্ত খাবে। বেলা একটি শান্তির ঘুম দেয় আর নিজের বিয়ের স্বপ্ন দেখে, কিন্তু বেলা সেখানে নিজের বিয়ের মঞ্চে ভলচিউরিদের দেখতে পায় এবং দেখতে পায় যে ও আর এডওয়ার্ডের পায়ের নিচে সবার মৃতদেহ পড়ে আছে এবং ওরা রক্তাক্ত হয়ে আছে। এই ভয়ানক দুঃস্বপ্নের জন্য একটি ভালো ঘুম ঘুমাতে পারে না বেলা। সকালে অ্যালিস এবং রোজালি দুজন মিলে যখন বেলাকে সাজাচ্ছে, তখন বেলার বাবা মা এডওয়ার্ডের বাসায় এসে পৌঁছায় এবং সে বাসায় গ্র্যাজুয়েশন ক্যাপের ফ্রেম দেখে দুজনই অবাক হয়ে যায়। বেলার মা বেলাকে দেখে কান্না করে দেয়। বেলার বাবা মা মিলে বেলাকে তাদের পরিবারের একটি হেয়ার ক্লিপ দেয় আর বলে যে বেলা যেন বেলার মেয়ের বিয়েতে এটাই গিফট করে। বেলার মন একটুর জন্য খারাপ হয়ে যায়, কারণ বেলা জানে যে ওর সন্তান কোনোদিন হবে না। সবাই বেলার অপেক্ষায় বসে আছে। বেলা একটু ভয় পেলেও ওর বাবা ওর সাহস জগিয়ে নিজের সাথে করে নিয়ে বিয়ের মঞ্চে এসে পৌঁছায় এবং বেলাকে এডওয়ার্ডের হাতে তুলে দেওয়া হয়। সবাইকে সাক্ষী রেখে বেলা এবং এডওয়ার্ড বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে দুজন দুজনকে চুমু দেয়। একটু সময়ের জন্য দুজন একটি অন্য জগতে হারিয়ে যায়। সবাই ওদের জন্য অনেক আনন্দিত ছিল। সবাই একে একে ওদেরকে শুভেচ্ছা জানায়। তবে একটি ভ্যাম্পায়ার মেয়ে ছিল যে কিনা লরেন্টের গার্লফ্রেন্ড। সেই মেয়েটি রাগ করে চলে যায়, কারণ লরেন্টকে উলফরা মেরে ফেলেছে আর সেই খুনি উলফকে বিয়েতে আমন্ত্রণ করা হয়েছে বলে। কিভাবে লরেন্ট মারা গিয়েছে সেই ঘটনা আমি ইতিমধ্যেই তোমাদেরকে মুভির দ্বিতীয় পর্বে দেখিয়েছি। যাই হোক, সবাই নতুন দম্পতিদের জন্য কিছু না কিছু কথা বলে। এডওয়ার্ডের পরিবার, বেলার পরিবার এবং ওর বন্ধু বান্ধবীরা সবাই কিছু না কিছু বলে ওদেরকে একটি সুন্দর বিবাহিত জীবনের শুভেচ্ছা জানায়। তবে বেলাকে উদ্দেশ্য করে এডওয়ার্ড এমন কিছু কথা বলে যা সবার মন ছুঁয়ে যায়। বেলা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এডওয়ার্ডের দিকে। পৃথিবীর ইতিহাসে কোনো ভ্যাম্পায়ার এতটা ভালো আর কাউকেই বাসেনি যতটা আমাদের এডওয়ার্ড বেলাকে বেসেছে। সবাই যখন নাচ গান করে ওদের সময় পার করছে, তখন বেলার সাথে দেখা করতে আসে জেকব। জেকবকে পেয়ে বেলা অনেক আনন্দিত হয়ে যায়। জেকব কিছুক্ষণ বেলার সাথে নাচ গান করে। তারপর জেকব অনেক ক্ষেপে যায় যখন ও জানতে পারে যে বেলা ভ্যাম্পায়ারে পরিবর্তন না হয়েই এডওয়ার্ডের সাথে হানিমুনে যাবে। জেকব বলতে থাকে যে বেলা এমনটা করলে ও মারা যাবে, আর তখনই সেখানে এডওয়ার্ড এসে পৌঁছায়। আর জেকব এডওয়ার্ডকে মারতে চাইলে জেকবের বন্ধুরা এসে ওকে থামিয়ে ফেলে।
সবাই বেলা এবং এডওয়ার্ডকে বিদায় জানায়। বেলার মা এবং বাবা কান্নাই করে দেয়। বেলা নিজেও জানে না ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এডওয়ার্ড বেলাকে সারপ্রাইজ দেবে। বেলা এবং এডওয়ার্ড রিওতে খুবই রোমান্টিক একটি মুহূর্ত পার করে। এরপরেই ওরা একটি স্পিড বোটে করে একটি পার্সোনাল আইল্যান্ডে এসে পৌঁছায়। এই আইল্যান্ড এডওয়ার্ডের বাবা ওকে গিফট করেছে। ওরা দুজন ওদের প্রথম রাতের প্রস্তুতি নেয়। বেলা একটু নার্ভাস ছিল, তাই এডওয়ার্ড বেলাকে একটু একা করে দিয়ে সমুদ্রে চলে যায়। বেলা নিজেকে প্রস্তুত করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একে একে বেলা নিজেকে পুরো ফ্রেশ করে জামা চেঞ্জ করার সময় দেখতে পায় যে এডওয়ার্ডের বোন অ্যালিস এমন সব পোশাক বেলার ব্যাগে ভরে দিয়েছে যে পোশাক পরা আর না পরা একই কথা। বেলা লজ্জায় ভেঙে পড়ে, কিন্তু বেলা কিছু সময়ের মধ্যে নিজের মনকে শক্ত করে সমুদ্রে এসে উলঙ্গ শরীরে এডওয়ার্ডের সাথে যুক্ত হয়ে যায়। শুরু হয় ওদের হানিমুনের রাত। ওরা দুজন একে অপরকে আলিঙ্গন করে ভালোবাসায় ডুবে যায়। বেলাকে আদর করতে গিয়ে এডওয়ার্ড ঘরের সবকিছু ভেঙে ফেলে। এসব ভেবেই বেলা লজ্জায় পড়ে যায়, কিন্তু এই অনুভূতিগুলো ওর কাছে অনেক ভালোও লাগে। তবে এভাবেই কয়েকদিন পার হবার পর এডওয়ার্ড বেলাকে দেখায় যে ও কিভাবে বেলাকে আদর করতে গিয়ে ওকে কষ্টও দিয়েছে। বেলার শরীরে এডওয়ার্ডের আঁচড় আর কামড়ের দাগ দিয়ে পুরো শরীর নষ্ট হয়ে যাচ্ছে। তাই বেলা জোর করা সত্ত্বেও এডওয়ার্ড বলে যে ও আর বেলাকে কষ্ট দিতে পারবে না। ওরা দুজন দূরত্ব বজায় রাখা শুরু করে। দিন পার হতে থাকে এভাবেই। বেলা এডওয়ার্ডকে কাছে পাওয়ার জন্য বিভিন্নভাবে এডওয়ার্ডকে লোভে ফেলার চেষ্টা করে, কিন্তু এডওয়ার্ড কোনোভাবেই নিজেকে বেলার ফাঁদে ফেলতে একেবারেই রাজি ছিল না। বেলা যা কিছুই করুক কোনো কিছুই কাজে আসছিল না। বেলার মন ভাঙতে শুরু করে। এক পর্যায়ে বেলা একটু আদর ভালোবাসার জন্য এডওয়ার্ডকে রিকোয়েস্ট করা শুরু করে, আর ওরা আবারও শারীরিক সম্পর্কে জড়িত হয়। জেকব ভাবতে থাকে যে হয়তো বেলা আর বেঁচে ফিরে আসবে না, আর যদি এমনটাই হয় তবে ও এডওয়ার্ডকে মেরে ফেলবে। কিন্তু জেকবের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল ওদের উলফ প্যাকের লিডার স্যাম। তাই জেকব ওর কিছু কাছের মানুষদের সাথে ওর লিডার স্যামের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিতে থাকে। বেলা এবং এডওয়ার্ডের সেই আইল্যান্ডের বাড়িতে দুজন হাউসকিপার এসে পৌঁছায়। তারা বাড়ির সবকিছু ভাঙচুর দেখে দুজনই অনেক ভয় পেয়ে যায় এবং সন্দেহ করে। এভাবেই আরো কিছুদিন পার হবার পর একদিন সকালে বেলা খাবার খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে। বেলা তখন গিয়ে বুঝতে পারে যে ওর পিরিয়ডের সময় লেট হয়ে গেছে, আর তখন বেলা বুঝতে পারে যে ও আসলে প্রেগনেন্ট। কিন্তু ভাম্পায়ারদের সাথে এমনটা কখনোই সম্ভব নয়। অ্যালিস সাথে সাথেই বেলাকে ফোন করলে অ্যালিসের সাথে কথা বলা অবস্থায় বেলার পেটের মধ্যে কিছু একটা নড়ে চড়ে বসে। এইটা বেলা বুঝতে পারে। অ্যালিস সাথে সাথেই এডওয়ার্ডকে জানায় যে বেলাকে দ্রুত বাড়িতে নিয়ে আসার জন্য, নয়তো ওরা আগে থেকেই কিছু কনফার্ম জানাতে পারছে না। এডওয়ার্ড বাতাসের গতিতে ব্যাগ গোছানোর সময় সেই হাউসকিপার চলে আসে। হাউসকিপার মহিলাটি এডওয়ার্ডকে বলতে থাকে যে তুমি মেয়েটিকে মেরে ফেলবে, কিন্তু এডওয়ার্ড অনেক অনুরোধ করলে মহিলাটি বেলার পেটে হাত রেখে বলে যে মৃত্যু, আর কিছুই বলে না। আর ওরা দুজনই অনেক বেশি ভয় পেয়ে যায়। এডওয়ার্ড খুব দ্রুত বেলাকে নিয়ে ফ্লাইটে করে দেশে ফিরে আসে। তার বেশ কয়েকদিন পরের কথা। বেলার বাবার কাছ থেকে জেকব জানতে পারে যে বেলা ফোন করেছিল এবং বেলা নাকি অনেক অসুস্থ, তাই ওর দেশে ফিরতে আরো সময় লাগবে। কিন্তু বেলার কণ্ঠ ভালো শোনাচ্ছিল না। জেকব অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই বাইকে করে এডওয়ার্ডের বাসায় এসে পৌঁছায় সঠিক জবাবের জন্য। যখন জেকব ঝগড়া করবে ঠিক তখনই ও বেলার কণ্ঠস্বর শুনতে পায় এবং বাসায় ঢুকে দেখতে পায় যে বেলার শারীরিক পরিস্থিতি অনেক খারাপ। জেকবের পুরো দুনিয়া ওলটপালট হয়ে যায় যখন ও জানতে পারে যে বেলা প্রেগনেন্ট। জেকব অনেক চেঁচামেচি করে সেই বাচ্চাটি নষ্ট করার জন্য, কিন্তু বেলা এই সিদ্ধান্তের বিপক্ষে। ওর কথা যে আমার বাচ্চা আমি অবশ্যই রেখে দেব, আমি একেবারেই বাচ্চাটিকে নষ্ট করব না। এডওয়ার্ড জেকবকে অনুরোধ করে বেলাকে বোঝানোর জন্য, কারণ এডওয়ার্ডের ধারণা যে বেলা জেকবের কথা শুনবে। জেকবের অনেক বোঝানোর পরেও বেলা নিজের সিদ্ধান্তে অটুট থাকে এবং কোনোভাবেই ওর পেটের সন্তানকে নষ্ট করবে না এটাই বলে। যদিও বা ওরা সবাই কনফার্ম না যে বেলার পেটে কোনো আজব কিছু আছে কিনা। জেকব অনেক রেগে যায় এবং রাগের মাথায় নিজের বাইক
ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করতে করতে নিজের উলফ প্যাকের সবাইকে ডেকে জঙ্গলের এক জায়গায় একত্রিত করে। ও নিজের উলফ প্যাকের সাথে বেলার সম্পর্কে আলোচনা করলে উলফরা বেলাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং যেই বাচ্চাটি জন্ম নিতে যাচ্ছে সেই বাচ্চাটি একটি স্বাভাবিক বাচ্চা নয় এটা ভেবে ওরা সেই বাচ্চাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ সেই বাচ্চাটি ভয়ানক দানব হতে পারে এবং সবার জন্য এই বিপদের কারণ হতে পারে। কিন্তু জেইকব ওদের উলফদের লিডার স্যামের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে উলফদের ক্লান ছেড়ে একা হয়ে যায় আর বলে কেউ যদি বেলাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে ও তাকে একেবারেই ছাড়বে না। জেইকবকে ফলো করে সেথ নামের একটি ছেলেও স্যামের ক্লান ছেড়ে দিয়ে চলে আসে। জেইকব বহু দূরে দাঁড়িয়ে এডওয়ার্ডকে জানায় যে উলফরা বেলাকে মেরে ফেলার জন্য আসবে, কিন্তু জেইকব এমনটা হতে দেবে না। সেথকে ফলো করে ওর বোন লিয়াও জেইকবের গ্রুপে যোগ দেয়। জেইকব এবং এডওয়ার্ডের পরিবারের সবাই একটি মিটিং করে যে কিভাবে উলফদের আক্রমণ থামিয়ে বেলাকে রক্ষা করা যায়। সবাই মিলে একটি প্ল্যান করে। একদিকে উলফরা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, আরেকদিকে জেইকব ওর দুই সাথীকে নিয়ে এডওয়ার্ডের বাসা পাহারা দিচ্ছে। আর অপরদিকে এডওয়ার্ড বিভিন্ন ইতিহাস ঘেটে দেখে যে পৃথিবীতে যত পিশাচরা সন্তান জন্ম দিয়েছে সেই সব সন্তানরা স্বাভাবিক ছিল না এবং তারাও বিভিন্ন শয়তান ছিল। এসব দেখে এডওয়ার্ড অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে বেলার শরীরে রক্তশূন্যতা দেখা দেয় এবং চেক আপের পর জানা যায় যে বেলার পেটে থাকা সন্তান বেলার শরীরের রক্ত খেতে খেতে এখন ওর শরীরের হাড়ও খাওয়া শুরু করেছে। বেলাকে জানানো হয় যে এমনটা হলে তুমি এক পর্যায়ে মারা যাবে আর ততক্ষণে তোমার শরীরে কিছুই থাকবে না যার মাধ্যমে তোমাকে ভ্যাম্পায়ারে পরিবর্তন করাটা আর হয়তো সম্ভব হবে না। এরপরেও যখন বেলা সন্তান রেখে দিতে চায় তখন এডওয়ার্ড বেলার সাথে অনেক রাগারাগি করে। বেলার অবস্থা আরো গুরুতর হয়ে পড়ে। বেলা কিছুই খেতে পারছে না আর এডওয়ার্ডের পরিবার সবাই যখন বেলাকে নিয়ে বসে আছে ঠিক তখনই জেইকবের মাথায় একটি আইডিয়া চলে আসে এবং সেই আইডিয়া অনুযায়ী সবাই সিদ্ধান্ত নেয় যে বেলাকে রক্ত খাওয়াবে সরাসরি। এডওয়ার্ডের বাবা রক্ত এনে দেয় আর সেই রক্ত জুসের মতো করে খাওয়ার সাথে সাথেই বেলার পালস আরো শক্তিশালী হয়ে ওঠে এবং বেলার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে থাকে। ব্যাগের পর ব্যাগ রক্ত খেয়ে বেলা নিজের বাবাকে ফোন করে বলে যে ও সুস্থ আছে। বেলা ওর বাবাকে জানায় যে ও সুইজারল্যান্ডে যাবে আরো ভালো চিকিৎসার জন্য আর বেলার বাবা বেলাকে দেখার জন্য একেবারে মরিয়া হয়ে ওঠে। তাই বেলা বাধ্য হয়েই ফোন কেটে দেয়। ঠিক তখনই এডওয়ার্ড বেলার পেটে হাত দিয়ে ওর সন্তানের কথা শুনতে পায়। এডওয়ার্ড বলে যে আমি ভেবেছিলাম ও অনেকটা আমার মতো, কিন্তু আসলে ও তোমার মতো এবং ও ভালো আর শুদ্ধ। এই কথা শুনে বেলা যেন আনন্দের সাগরে ভেসে যায়। এডওয়ার্ড আর বেলা যখন আনন্দে ভেসে আছে ঠিক তখনই এডওয়ার্ডের বাবা মায়ের থেকে জেইকব জানতে পারে যে বেলাকে খাওয়ানোর জন্য রক্ত শেষ হয়ে গেছে আর রক্ত এনে না খাওয়ালে বেলা মারা যাবে। জেইকব সাবধান করে দেয় যে রক্ত আনার জন্য বাসা থেকে বের হলেই উলফরা তাদেরকে মেরে ফেলবে। তাই জেইকব কিছু উলফদেরকে এক জায়গায় ডেকে কথার জালে ফাঁসিয়ে দেয় আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এডওয়ার্ডের বাবা ও মা অ্যামেটকে সাথে করে নিয়ে বহু কষ্ট করে উলফদের এড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাতের বেলা সবাই যখন গল্পে গল্পে ছেলে বা মেয়ে হলে কি নাম রাখা হবে সেই নিয়ে আলোচনা করছে ঠিক তখনই বেলার হাত থেকে রক্তের কাপ পড়ে যাওয়ার সময় সেটা ধরতে গিয়ে বেলার কোমরের হাড় ভেঙে যায় আর পড়ে গিয়ে হাঁটু ভেঙে যায়। বেলার পরিস্থিতি কন্ট্রোলের বাহিরে চলে যায়। এডওয়ার্ডের বাবা ডাক্তার, কিন্তু তিনিও এই মুহূর্তে বাসা থেকে অনেক দূরে। উনি দ্রুত বাসায় পৌঁছানোর চেষ্টা করছে। বাচ্চা মারা যাচ্ছে, তাই জোরপূর্বক বেলার পেট কেটে বাচ্চাকে বের করা হয়। বেলার একটি মেয়ে হয়। এডওয়ার্ড বাচ্চা মেয়েটিকে বেলার হাতে তুলে দেয়, কিন্তু একটা হাসি দিয়েই বেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রোজালি এসে বাচ্চাকে নিয়ে যায় আর এডওয়ার্ড সিরিঞ্জে ভরে রাখা ওর শরীরের ভেনম বেলার শরীরে ঢুকিয়ে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। জেইকব বাসার বাইরে এসে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বেলাকে বাঁচানোর চেষ্টায় এডওয়ার্ড সবকিছু করে। এডওয়ার্ড বেলার পুরো শরীরে কামড় দেয়। বেলার শরীরের ভেতরের রক্ত মাংস সব পুড়ে ছাই হয়ে গ্লাসে পরিণত হতে থাকে। বেলা যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু তা কেউ দেখে না। বেলা মারা যায়।
বেলা মারা গেছে এই খবর সবার কাছে পৌঁছে যায় এবং বেলার মেয়েকে মারার জন্য উলফরা একসাথে এগিয়ে আসছে। জেকব আসে বেলার মেয়েকে মেরে ফেলার জন্য, কিন্তু বেলার মেয়ের চোখের দিকে তাকিয়ে জেকব ভবিষ্যৎ দেখতে পায় যে বেলার মেয়েকে জেকব মৃত্যুর আগ পর্যন্ত রক্ষা করবে। ততক্ষণে সব উলফরা এসে পড়ে এডওয়ার্ডের বাসায়, আর দুই দলের মধ্যে শুরু হয় একটি তুমুল লড়াই। কিছু সময়ের মধ্যেই এডওয়ার্ডের বাবা, মা এবং অ্যামেটো এসে সেই যুদ্ধে যোগ দেয়। দুই দলেরই কেউ না কেউ আহত হয়। যখন ভ্যাম্পায়ারদেরকে একেবারেই ঘিরে ফেলে উলফরা, তখন জেকব এসে উলফদের লিডার স্যামের কাছে লড়াই বন্ধের জন্য বেলার মেয়ের ওপর নিজের ইমপ্রিন্ট করে। এটা উলফদের সব থেকে শক্তিশালী আইন। কোনো উলফ কারো উপরে ইমপ্রিন্ট করলে তাকে কখনোই অন্য কোনো উলফরা মারতে পারবে না। তাই বাধ্য হয়েই সব উলফরা সেখান থেকে চলে যায়। বেলার মৃতদেহকে সুন্দর করে ধুয়ে মুছে ভালো পোশাক পরিয়ে দীর্ঘ সময় রেখে দেওয়ার পর একাই ওর শরীরের ক্ষত ঠিক হয়ে যাওয়া শুরু হয়। হাত পা ফুলে ওঠে, এমনকি চুলের রং পরিবর্তন হয়ে যায়। ওর শরীরের ভেঙে যাওয়া হাড়গুলো একাই জোড়া লেগে যায়। ওর চোখের সামনে দিয়ে ওর পুরো জীবনের স্মৃতি একবার দেখা দিয়ে যায়। পরিবারের সবাই বুঝতে পারে যে বেলা আবারও জীবিত হচ্ছে, আর বেলা ঠিকই এক নতুন ভ্যাম্পায়ারের রূপে জন্ম নেয়। বেলা এখন ভ্যাম্পায়ার হয়ে জন্ম নিয়েছে। ওর চোখের ক্ষমতা শতগুণ বেড়ে গেছে। ও নিজেকে এডওয়ার্ডের হাতে তুলে দিয়ে হারিয়ে যায়। নিজেকে আয়নার সামনে নতুন রূপে দেখে ও অনেক আনন্দিত হয়। ও এতটাই শক্তির সাথে এডওয়ার্ডকে জড়িয়ে ধরে যে এডওয়ার্ডের দম বন্ধ হয়ে যায়। বেলা এই মুহূর্তে এডওয়ার্ডের থেকেও শক্তিশালী। বেলা নিজের মেয়েকে দেখতে চাইলে এডওয়ার্ড বলে যে ওকে আগে নিজের ক্ষুধা কন্ট্রোল করতে হবে। ওরা দুজন মিলে শিকারের জন্য পাহাড়ের জঙ্গলে দৌড়ানোর সময় বেলা যে কোনো কিছু খুব দূর থেকেই স্লো মোশনে দেখতে পাচ্ছিল। ওরা বাতাসের থেকেও দ্রুত গতিতে দৌড়াতে সক্ষম ছিল। পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালে বেলা চোখ বন্ধ করেও জঙ্গলের প্রাণীদেরকে দেখতে পাচ্ছিল। সেখানে থাকা একটি হরিণ শিকার করতে গিয়ে বেলার নাকে মানুষের রক্তের গন্ধ ভেসে আসে। লোকটি খানিক দূরেই পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করছিল। বেলা খুব দ্রুত সেখানে ছুটে গেলে এডওয়ার্ড ওকে অনেক বুঝিয়ে সেখান থেকে চলে যেতে বললে বেলা রাগের মাথায় পাহাড়ের উপর থেকেই নিচে ঝাঁপ দিয়ে নেমে আসে এবং প্রাণীকে মেরে সেটার রক্ত খেয়ে নিজের তৃষ্ণা মেটায়। বেলা এডওয়ার্ডের সাথে বাসায় এসে পৌঁছালে জেকবকে দেখতে পেয়ে খুশি হয়, আর এই প্রথমবার বেলা বুঝতে পারে যে আসলেই জেকবের শরীর থেকে পশুর গন্ধ আসে। বেলা চলে আসে নিজের মেয়েকে দেখার জন্য। পরিবারের সবাই বেলাকে আমন্ত্রণ জানায়। বেলা ওর মেয়ে রেনিজেমিকে পেয়ে অনেক আনন্দিত হয়। রেনিজেমি ওর মায়ের গালে হাত রেখে অতীত দেখতে পায় যে কিভাবে বেলার পেটে ও ছিল এবং রেনিজেমিকে জন্ম দিতে গিয়ে বেলা মারা গিয়েছিল, যা দেখে রেনিজেমি কষ্ট পায়। বেলাকে সবাই জানায় যে এটাই রেনিজেমের ক্ষমতা। ও কাউকে ছুঁয়ে তার সাথে ওর প্রথম স্মৃতি দেখাতেও পারে। বেলার কাছ থেকে জোরপূর্বক রেনিজেমিকে নিয়ে নেয়ার চেষ্টা করে জেকব। বেলা রেগে গেলে জেকব বলে যে উলফরা আক্রমণ করার পর রেনিজেমিকে বাঁচানোর জন্য আমি ওর ওপর ইমপ্রিন্ট করেছি, যেই ঘটনা আমি তোমাদেরকে মুভির চতুর্থ পর্বে দেখিয়েছি। বেলা ক্ষেপে গিয়ে জেকবের ঘাড় ধরে ওকে বাসার বাহিরে ছুঁড়ে ফেলে দেয়। জেকবকে নিজের মেয়ের থেকে দূরে থাকতে বলার পর জেকব মানতে না চাইলে বেলা কয়েকবার জেকবকে আঘাত করে। জেকব ঠান্ডা মাথায় বেলাকে বেশ কিছুক্ষণ বোঝায় এবং পরে বেলা শান্ত হয়। রাত হলে বেলা দেখতে পায় যে এডওয়ার্ডের পরিবারের সবাই হাসতে হাসতে বাসায় এসে পৌঁছাচ্ছে। তখন অ্যালিস বেলাকে একটি গিফট দেয়, যা ছিল একটি নতুন বাসার চাবি। এডওয়ার্ডের পরিবার ওদের জন্য জঙ্গলের মধ্যে একটি নতুন বাসা তৈরি করেছে, শুধুমাত্র বেলা আর এডওয়ার্ডের জন্য। যেই বাসাটি বেলার কাছে অনেক ভালো লাগে। সেই বাসায় রেনিজেমের জন্য একটি রুম ছিল। ওরা ওদের বেডরুমে ঢোকার পর একেবারেই পাগল হয়ে যায়, কারণ এর আগে কখনোই ওরা একে অপরকে মন খুলে আদর করতে পারেনি। সবসময় বেলার জীবন বিপদে ছিল, কিন্তু এখন সেই সব বাধা বাধ্যকতার দ্বার পেরিয়ে মন খুলে দুজন দুজনকে আলিঙ্গন করে ভালোবাসে। পরের দিন সকালে বেলা জানতে পারে যে ওর বাবা আজ বহুদিন যাবৎ ফোন করেই যাচ্ছে বেলার সম্পর্কে জানার জন্য। এডওয়ার্ডের পরিবার সিদ্ধান্ত নেয় যে বেলার বাবাকে জানাবে বেলা মারা গেছে, আর এমনটা হলে এডওয়ার্ডের পুরো পরিবার এখান থেকে চলে যাবে। জেকব চিন্তায় পড়ে যায়, কারণ জেকব রেনিজেমিকে ছেড়ে থাকতে পারবে না। তাই জেকব একটি আজব সিদ্ধান্ত নেয়। জেকব চলে আসে বেলার বাবার কাছে, এসে বলে যে বেলা ফিরে এসেছে।
তবে ওর সাথে দেখা করার আগে আপনাকে কিছু জিনিস জানতে হবে। এবং জেকব বেলার বাবাকে নিজের গোপন পরিচয় সম্পর্কে জানায়। জেকব একে একে নিজের পোশাক খুলে ফেলে, মানুষ থেকে উলফে পরিণত হয়ে যায়। বেলার বাবা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জেকব শান্ত থেকে বেলার বাবাকে শান্ত করে। জেকব এসে বেলা এবং এডওয়ার্ডকে জানায় যে ওদের আর দেশ ছেড়ে চলে যেতে হবে না। বেলার বাবাকে জেকব ভ্যাম্পায়ার সম্পর্কে কিছুই জানায়নি, আর বেলার বাবা আজকে বিকেলে বেলার সাথে দেখা করতে আসবে। বেলার চোখে লেন্স লাগিয়ে সবাই মিলে বেলাকে মানুষের মতো অভিনয় করা শেখায়। চোখের পলক ফেলা, আস্তে হাঁটা এবং নিঃশ্বাস নেওয়া। আর ঠিক তখনই বেলা ওর বাবার শরীরের গন্ধেই বুঝতে পারে যে ওর বাবা চলে এসেছে। বেলার বাবা প্রথমে বেলার সাথে দূর থেকেই কথা বলে আর জিজ্ঞাসা করে যে তুমিও কি মানুষ থেকে প্রাণী হয়ে যাও নাকি। বেলা হেসে জবাব দেয় যে না। বেলার বাবা বেলাকে অনেক জিজ্ঞাসা করে যে ওর কি হয়েছে সেটা জানানোর জন্য, কিন্তু বেলা কিছুই জানায় না। বলে তুমি শুধু জেনে রাখো যে আমি ভালো আছি, আর এটাই সব থেকে বড়। এরপরেই বেলার বাবার কাছে নিয়ে আসা হয় রেনিজেমিকে। বেলার বাবা ভেবে নেয় যে রেনিজেমিকে গোদ নেওয়া হয়েছে, কারণ এত শর্ট সময়ে কারো সন্তান হওয়া সম্ভব নয়। এরপরেই বেলার বাবা হাসি মুখে সেখান থেকে বিদায় নেয়। এমেট ও জ্যাসপার বলতে থাকে যে এত সুন্দরভাবে কোনো নতুন ভ্যাম্পায়ার নিজেকে মানুষের থেকে দূরে কিভাবে রাখে, হয়তো তোমার ক্ষমতাও অনেক। তাই বেলার ক্ষমতা মাপার জন্য এমেট বেলার সাথে পাঞ্জা লড়ে, কিন্তু বেলার কাছে নিমিষেই হেরে যায়। বেলা সেই পাথরও ভেঙে ফেলে। স্যাম আর জেকব মিলে যায়। ভলচিউরিও বেলাকে শুভেচ্ছা জানায়। সবকিছুই ঠিক ছিল, শুধু সমস্যা ছিল যে রেনিজেমি খুব দ্রুত বড় হচ্ছে। ও এতটাই দ্রুত গতিতে বাড়ছে যে ও কতদিন বাঁচবে এভাবে সেটা অনিশ্চিত ছিল। বেলা জেকবের সাথে রেনিজেমিকে নিয়ে স্নোতে খেলার সময় ডেনালি থেকে এডওয়ার্ডের এক কাজিন আইরিনা রেনিজেমিকে দেখে ফেলে উলফের সাথে এবং ভুল বুঝে সেখান থেকে চলে যায়, কারণ উলফ দলের একজন ওর ভালোবাসার মানুষ লরেনকে মেরে ফেলেছে। আর এই জন্যই ও বেলার বিয়ের অনুষ্ঠান থেকেও চলে গিয়েছিল, যেটা আমি ইতিমধ্যেই তোমাদেরকে মুভির চতুর্থ পর্বে দেখিয়েছি। এছাড়াও বিয়ে হবার কয়েকদিনের মধ্যেই সন্তান জন্ম দিলেও সেই সন্তান এত বড় হবার কথা না। এই ধরনের সন্তানদেরকে ডেভিলস চাইল্ড বলা হয়, যারা কখনোই মরবে না এবং যাদেরকে কন্ট্রোল করা একেবারেই অসম্ভব। তাই আইরিনা ভলচিউরির কাছে গিয়ে এই অপরাধ সম্পর্কে জানিয়ে দেয়। এডওয়ার্ডের পুরো পরিবার যখন আনন্দে ব্যস্ত, তখন অ্যালিস ভবিষ্যৎ দেখতে পায় যে ভলচিউরির পুরো দল আসছে এডওয়ার্ডের পুরো পরিবারকে মেরে ফেলার জন্য। পরিবারের সবাই বুঝতে পারে যে আইরিনা ভেবে নিয়েছে রেনিজেমি হচ্ছে ডেভিলস চাইল্ড। বেলাকে একটি ঘটনা শোনানো হয়, যেই ঘটনায় বেলা জানতে পারে যে এর আগেও একটি মহিলা ভ্যাম্পায়ারের সাথে মেলামেশা করে এমনই একটি সন্তান জন্ম দিয়েছিল, আর সেই সন্তানকে মারার জন্য ভলচিউরি একটি পুরো ভ্যাম্পায়ারদের গ্রাম পুড়িয়ে ছাই করে দিয়েছিল। বেলা বলতে থাকে যে আমার মেয়ে সবার থেকে আলাদা, কিন্তু এডওয়ার্ড বলে যে আরও তা জানে না এবং জানতেও চাইবে না। এডওয়ার্ডের পরিবার সিদ্ধান্ত নেয় যে তারা তাদের সব আত্মীয় স্বজনদের কাছে সাহায্য চাবে ভলচিউরির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। অ্যালিস ওর বয়ফ্রেন্ড জ্যাসপারের সাথে কিছু না বলেই কোথাও চলে যায় আর একটি চিঠি লিখে যায় যে যত পারো তত লোক জড়ো করো। এডওয়ার্ড তখন বেলা আর ওর মেয়ের সাথে জেকবকে নিয়ে কিছু কাজিনদের সাথে দেখা করতে আসে আর বলে যে আমার পরিবার বিপদে, আমাদের তোমাদের সাহায্যর প্রয়োজন। এডওয়ার্ডের মেয়েকে দেখে ওরা অনেক ভয় পেয়ে যায়, এতটাই ভয় পেয়ে যায় যে এডওয়ার্ডকে তাড়িয়ে দেওয়ার জন্য ওকে হামলা করে বসে, কিন্তু বেলা এসে এডওয়ার্ডকে বাঁচিয়ে ফেলে। সবাই থামলে এডওয়ার্ড বলে যে তোমরা সুযোগ দিলে আমার মেয়ে প্রমাণ করতে পারবে যে ও অন্যদের থেকে আলাদা এবং ও অমর নয়। রেনিজেমি তখন সেখানে থাকা তাদের গালে হাত দিয়ে সবকিছু দেখায় এবং প্রমাণ করে যে ও আসলেই আলাদা। এডওয়ার্ডের বাবা মা সাহায্যের জন্য অ্যারাবিয়াতে আসলে সেখানে আগুন, পানি, বাতাস আর মাটি কন্ট্রোল করতে পারে এমন একটি মুসলিম ভ্যাম্পায়ার ওদেরকে সাহায্য করতে রাজি হয়, আর রেনিজেমির সাথে মিলিত হবার পর সত্যটা জানতে পারে। বেঞ্জামিন নামের সেই ভ্যাম্পায়ার রেনিজেমির হাতে একটি টর্নেডো তৈরি করে দেখায়। সবাই বুঝতে পারে যে বেঞ্জামিন অনেক শক্তিশালী। ওদের ডাকে সাড়া দিয়ে আমাজন জঙ্গলের দুটি ভ্যাম্পায়ার মেয়ে এসে পৌঁছায়, যাদের নাম স্যান্না এবং জাফরিনা। এদিকে রোজালি ও অ্যামেট এসে গ্যারেট নামের এক নির্দয়ী ভ্যাম্পায়ারকে নিজেদের সাথে করে নিয়ে আসে এবং সেও সাহায্যের জন্য রাজি হয়। এডওয়ার্ডের পুরো বাড়ি বিভিন্ন দেশ থেকে আসা নতুন নতুন সব ভ্যাম্পায়ার দিয়ে ভরে যায়। এডওয়ার্ডের বাবা মা আরও একটি ভ্যাম্পায়ারকে নিয়ে আসে
যার সাথে টোটাল 18টি ভাম্পায়ার যুক্ত হয়েছে ওদের দলে। কিন্তু অ্যালিস আর জ্যাসপারের কোনো খোঁজ খবর নেই। অ্যামাজন জঙ্গলের সেন্না এবং জ্যাফরিনার ক্ষমতা ছিল যে ওরা দুজন যে কোনো কাউকে যা দেখাতে চায় তাই দেখাতে পারে। ওরা এডওয়ার্ডকে নিমেষেই অ্যামাজন জঙ্গলে পাঠিয়ে দেয়, শুধু দৃশ্যের মাধ্যমে। কিন্তু সেই জাদু বেলার ওপর কাজ করে না। আমি তোমাদেরকে মুভির প্রথম পর্বে দেখিয়েছি যে এডওয়ার্ড সবার ব্রেইন পড়তে পারলেও ও বেলার চিন্তা ভাবনা পড়তে পারে না। তাই এলিয়াজের নামের এক ভ্যাম্পায়ার বলে যে বেলা হচ্ছে একজন শিল্ড ভ্যাম্পায়ার, যাকে অন্য কোনো ভ্যাম্পায়ারদের ক্ষমতা কিছুই করতে পারবে না। এটা আরো কনফার্ম হবার জন্য বেলাকে বিদ্যুতের শক দেয়া হয়, কিন্তু ওর কিছুই হয় না। যেই একই শক খেয়ে গ্যারেট মাটিতে পড়ে যায়। জেকব কিছু নতুন বাচ্চা উলফদের সাথে জঙ্গলে ঘোরার সময় বুঝতে পারে যে এমন দুটি ভ্যাম্পায়ার এখানে এসেছে যাদেরকে আমন্ত্রণ করা হয়নি। ঠিক তখনই সবাই পৌঁছে দেখতে পায় যে ভ্লাদিমির এবং স্টিফেন নামের দুটি ভ্যাম্পায়ার এসেছে, যারা ভলচিউরির হয়ে কাজ করত। ওরা বহু সময় ধরেই অপেক্ষায় আছে আরোর বিরুদ্ধে যাওয়ার, তাই ওরাও এখানে এসে যোগদান করেছে। ভ্লাদিমির এবং স্টিফান সবাইকে জানায় যে ভলচিউরি যুদ্ধে আসার জন্য সব শক্তিশালী ভ্যাম্পায়ারদেরকে জড়ো করছে। সবাই অনেক চিন্তায় পড়ে যায়, এমনকি কিছু ভ্যাম্পায়ার চলেও যেতে চায়। তবে এডওয়ার্ড সবাইকে বলে যে আমি সবাইকে অনুরোধ করছি আমাদের সাথে লড়াই করার জন্য। ওর কথাবার্তা শোনার পর সবাই যুদ্ধের জন্য কনফার্ম রাজি হয়ে যায়। অন্যদিকে ভলচিউরি শক্তিশালী দল জোগাচ্ছে, যারা ভলচিউরির সাথে যোগদান করতে অস্বীকৃতি জানাচ্ছে। ভলচিউরির আরও তাদেরকে মেরে ফেলছে। আগাম বিপদ সম্পর্কে ভেবে সবাই বেলাকে বলে যে বেলা চাইলে অন্যকে ওর শিল্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবে। তাই শুরু হয়ে যায় বেলার ট্রেনিং। বেলা যখন একা চেষ্টা করে পারছিল না, তখন এডওয়ার্ডকে বাজিতে রেখে বেলাকে চেষ্টা করতে বলা হয়। প্রথমবার বেলা ভয় পেলে এডওয়ার্ড বিদ্যুতের শকে পড়ে যায়। তবে দ্বিতীয়বার এডওয়ার্ডকে শক দিলে বেলা সুন্দরভাবে এডওয়ার্ডকে ধরা ছাড়াই নিজের শিল্ড ব্যবহার করে ওকে রক্ষা করতে সক্ষম হয়। সবাই এটা দেখে অনেক আনন্দিত হয়। ভলচিউরি এখানে এসে পৌঁছালে বেলার বাবার জীবন বিপদে পড়তে পারে। তাই বেলা আর এডওয়ার্ড মিলে বেলার বাবার জন্য একটি 3 দিনের ট্রিপের টিকিট কেটে এনেছে। বেলার বাবা নতুন গার্লফ্রেন্ড সহ তিনি কালই চলে যাবেন। রাতের বেলা এডওয়ার্ডের বাসায় ঠাঁই নেয়া ভ্যাম্পায়াররা সবাই জঙ্গলে একটি ক্যাম্প ফায়ার তৈরি করে, যেখানে তারা সবাই মিলে আলোচনা করে যে কিভাবে গত 1500 বছরে ভলচিউরি নিজেদের সুযোগ সুবিধার জন্য অসংখ্য ভ্যাম্পায়ারদেরকে মেরে ফেলেছে, যার মধ্যে এখানে থাকা ভ্যাম্পায়ারদের পরিবারের অনেকেই সামিল ছিল। এডওয়ার্ড ওর বাবাকে মন থেকে ধন্যবাদ জানায় ওকে এত সুন্দর একটি জীবন উপভোগের সুযোগ দেওয়ার জন্য। বেলার কাছে মনে হচ্ছে কাল ও আর এডওয়ার্ড মারা যাবে, তাই ও নিজের মেয়ে রেনিজেমিকে দুজনের ছবির সাথে একটি লকেট গিফট করে আর বলে যে আমাদের কথা মনে পড়লেই ভেবে নেবে আমরা সাথেই আছি। পরের দিন সকালে পরিপূর্ণ প্রস্তুতির সাথে ওরা সবাই যুদ্ধের ময়দানে এসে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই ভলচিউরির দল সেখানে এসে পৌঁছায়, যেখানে বেলার সাথে মাত্র 18 জন। সেখানে ভলচিউরির সাথে কম করে হলেও 100 ভ্যাম্পায়ার ছিল। ভলচিউরি সামনে এগিয়ে আসলে বেলার দলের সাথে যুক্ত হয় উলফের সম্পূর্ণ ক্লান, আর তখন গিয়ে ভলচিউরি থেমে যায়। এডওয়ার্ডের বাবা আরোকে জানায় একটি সুযোগ দেওয়ার জন্য এবং প্রমাণ করার জন্য যে রেনিজেমি কোনো অমর বাচ্চা নয় এবং ও নিজেও স্বাভাবিক। আরো দেখতে চাইলে এডওয়ার্ড সবার প্রথমে সামনে এগিয়ে আসলে আরো এডওয়ার্ডের হাত ধরেই সব জেনে যায়। এরপরেও আরো সেই বাচ্চাকে দেখতে চায়। রেনিজেমি বেলার হাত ধরে জেকব ও এমেটের সাথে আরোর কাছে আসলে আরো রেনিজেমির হাত ধরার আগেই রেনিজেমি আরোর গালে হাত রেখে ওকে সব প্রমাণ করে দেয় যে ও হাফ মর্টাল এবং হাফ ইমর্টাল, ঠিক একটি ভ্যাম্পায়ারের মতো। ভলচিউরির দল সেই আইরিনাকে ডেকে আনে যে ওদেরকে ভুল তথ্য দিয়েছে। তবে আইরিনাকে জিজ্ঞাসা করলে আইরিনা বলে যে আমি শিওর না এটাই সেই বাচ্চা কিনা, কারণ আমার দেখা বাচ্চাটি অনেক ছোট ছিল। এটা স্বাভাবিক, কারণ রেনিজেমের শারীরিক পরিবর্তন খুবই দ্রুত হচ্ছে। কনফার্ম না হয়েই ভলচিউরিকে ভুল তথ্য দেওয়ার জন্য আইরিনাকে সেখানেই মেরে ফেলা হয়। আইরিনার 2 বোন খেপে গেলে সবাই মিলে ওদেরকে থামিয়ে দেয়। ভলচিউরির আদেশে জেইন নামের মেয়েটি চোখের ইশারাতেই এডওয়ার্ডকে আক্রমণ করে বসে, কিন্তু সাথে
সাথে সাথেই বেলা নিজের শিল্ড ব্যবহার করে এডওয়ার্ডকে রক্ষা করে। ভলচিউরির ভ্যাম্পায়াররা সবাই ক্ষেপে যায়। এডওয়ার্ডের বাবা চিৎকার করে বলে যে এখানে কোনো ধরনের নিয়ম ভঙ্গ হয়নি, কিন্তু আরো বলে যে আমরা কিভাবে বুঝবো এই মেয়েটি ভবিষ্যতে আমাদের জন্য কোনো রকম ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে না। ঠিক তখনই সেই যুদ্ধের ময়দানে এসে পৌঁছায় অ্যালিস এবং জ্যাসপার। অ্যালিস বলে যে আমি প্রমাণ করব বাচ্চাটি আমাদের জন্য বিপদের কারণ হবে না। তবে আরো অ্যালিসের হাত ধরলে অ্যালিস বলে আমি যা কিছুই দেখাবো আমি জানি তুমি তোমার সিদ্ধান্ত বদলাবে না। আর অ্যালিস সবাইকে অনুমতি দিলে বেলা জেকবের সাথে রেনেজেমিকে দূরে পাঠিয়ে দেয়। অ্যালিস আরোকে লাথি দিয়ে উড়িয়ে দেয়। অ্যালিসকে বন্দি বানানো হলে অ্যালিসের বাবা যখন ওকে বাঁচাতে আসে তখন আরো এক ঝাঁপ দিয়ে এডওয়ার্ডের বাবাকে মেরে ফেলে। সাথে সাথেই সবাই একসাথে যুদ্ধের ময়দানে রাগ আর ক্ষোভের সাথে দৌড়ে এসে তুমুল এক লড়াই শুরু করে। তুমুল লড়াই চলার মধ্যেই জেইন যাকেই মেরে ফেলার চেষ্টা করে বেলা তাকেই সুরক্ষা দেয়। একটি ভ্যাম্পায়ার বেলাকে আক্রমণ করলে এই সুযোগে জ্যাসপারকে মেরে ফেলা হয়। এমেট সাথে সাথেই সেই ভ্যাম্পায়ারটিকে মেরে ফেলে প্রতিশোধের আগুনে। জেকব আর রেনেজেমির পিছু করে একটি ভ্যাম্পায়ার, আর এদিকে জেইন জেকবের বন্ধুকে মেরে ফেলে। এই খবর উলফের ডাকের মাধ্যমে জেকবের কানে গিয়ে পৌঁছালে জেকব রাগের মাথায় ওকে পিছু করা ভ্যাম্পায়ারটির মাথা আলাদা করে ওকে মেরে ফেলে। বেঞ্জামিন যখন লক্ষ্য করে যে সব দিকে সবাই বিপদের মুখে, তখন ও বরফের মধ্যে ঘুষি দিয়ে মাটি ফেরে গর্ত করে ফেলে। অসংখ্য ভ্যাম্পায়ার সেই গর্তে পড়ে আগুনে পুড়ে মারা যায়। এডওয়ার্ডের মাকে বাঁচানোর জন্য একটি উলফ নিজের জীবন দিয়ে দেয়। এডওয়ার্ড নিজেও সেই গর্তে পড়ে যায়, কিন্তু খানিক সময়ের মধ্যেই ও ঝাঁপ দিয়ে উপরে উঠে এসে ওকে মেরে ফেলা ভ্যাম্পায়ারের মাথাটি আলাদা করে ফেলে। অ্যালিস জেইনকে মেরে ফেলার জন্য শত বাধা বিপত্তি পার করে এগিয়ে আসতে থাকে, আর অ্যালিসকে জেইনের জাদু থেকে প্রোটেক্ট করতে থাকে বেলা। জেইনের গলা চেপে ধরে অ্যালিস ওকে একটি উলফকে খাইয়ে দেয়। আর ওর ডান হাত মাঠে নেমে আসলে আইরিনের হত্যার বদলা নেয়ার জন্য আইরিনের বোনেরা ওর মুখটাকে টেনে ছিঁড়ে মেরে ফেলে ওকে। ভ্লাদিমির এবং স্টিফানের হাতে নিজেকে সঁপে দেয় আর ওর বাম হাত এবং মারা যায়। আরো নিজে যুদ্ধ ময়দানে নেমে এসে বেলাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু খানিক সময়ের মধ্যেই বেলা এবং এডওয়ার্ড মিলে একসাথে আরোকে হামলা করে বসে এবং কিছুক্ষণ চেষ্টার পর ওরা দুজন আরোর মাথাকে আলাদা করে ফেলে এবং আগুন লাগিয়ে দেয়। যেহেতু আরো মারা যায় তাই এই পর্যন্তই ও অ্যালিসের ভবিষ্যৎ দেখতে পায়। পুরো যুদ্ধের ঘটনাটি অ্যালিসের দেখা ভবিষ্যৎ থেকে দেখেছি আমরা আরোর চোখে। নিজের মৃত্যুর অন্ধকার ভবিষ্যৎ দেখে আরো অনেক ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে আজ এখানে লড়াই করলে ও এবং ওর লোকেরা সবাই মারা যাবে। অ্যালিস বলে যে এখন সব তোমার হাতে, কারণ তুমি যেটা দেখেছো সেটাই তোমার ভবিষ্যৎ। যদি তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন না করো তবে। সাথে সাথেই সেখানে আরো দুজন এসে পৌঁছায়, যাদেরকে খুঁজে বের করার জন্যই অ্যালিস এতদিন গায়েব ছিল। ব্রাজিলের টিকুনা ট্রাইব থেকে আসা এই দুজনের মধ্যে পুরুষটি ঠিক একইভাবে রেনেজেমের মতো করেই জন্ম নিয়েছিল। জন্মের 7 বছরের মধ্যেই পরিপূর্ণ বড় হয়ে আজ 150 বছর যাবৎ ছেলেটি এমনই আছে এবং ও ভ্যাম্পায়ারদের মতো রক্ত খায়, আবার মানুষের খাবারও খায়। আরও নিজের লোকদেরকে বলে যে এখানে কোনো নিয়ম ভঙ্গ হয়নি এবং আমরা আজ যুদ্ধ করব না। আর ওর সৈন্যরা চলে যাবার পর আরো ভালোভাবে ওদেরকে দেখে নেয়। ভ্লাদিমির এবং স্টিফেন সবাইকে বলে যুদ্ধ না করে অনেক বড় ভুল করেছে সবাই। হতে পারে ভলচিউরি চলে গেছে, কিন্তু তারা কোনোদিন ভুলবে না এখানে যা হয়েছে। তবে আপাতত সবাই অনেক আনন্দিত ছিল এবং সবাই একটি শান্তির নিঃশ্বাস ফেলে। একে একে সব ভ্যাম্পায়াররা বিদায় নিয়ে চলে যায়। হঠাৎ করেই অ্যালিস আরেকটি ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে রেনিজেমি বড় হয়ে গেছে এবং জেকবের সাথে আর ওর বাবা মায়ের সাথে আনন্দে আছে। অ্যালিস হেসে দিলে অ্যালিসের ব্রেইন পড়ে এডওয়ার্ড সেই ভবিষ্যৎ দেখে নেয় এবং এডওয়ার্ডও হেসে দেয়। সবকিছু ঠিক হয়ে যাবার পর বেলা এডওয়ার্ডকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে ওরা ওদের সম্পর্কের শুরুর দিকে সব থেকে রোমান্টিক মুহূর্তগুলো পার করেছে। এরপরেই বেলা নিজের ক্ষমতা ব্যবহার করে পরিচয়ের শুরু থেকে এখন পর্যন্ত ওদের সব স্মৃতির মুহূর্তগুলো এডওয়ার্ডকে দেখায়। ওদের পরিচয়, ওদের প্রেম,
ওদের বিয়ে, যেটা অনেক অসাধারণ একটা বিষয় ছিল, যা দেখে এডওয়ার্ড একেবারেই অবাক হয়ে যায়। এডওয়ার্ড ভাবতেই পারে না বেলা এমনটা কি করে করলো, কিন্তু বেলা বলে আমি এর জন্য অনেক প্র্যাকটিস করেছি। বেলা আরো বলে যতটা ভালো আমি তোমাকে বেসেছি এতটা ভালো পৃথিবীতে আর কেউ কাউকে বাসেনি। এভাবেই চিরজীবন দুজন দুজনকে ভালোবাসার প্রতিজ্ঞা করে, আর এর মাধ্যমেই আমাদের এই অসম্ভব অসাধারণ মুভিটির পঞ্চম পর্বের সমাপ্তি ঘটে। মুভির প্রথম 4টি পর্ব তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবে। সবগুলো মুভি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।